আমি খুব শুরু থেকে শুরু করি। অ্যাট ফার্স্ট আমার বাবা মার লাইফ থেকে, তাহলে বেটার হয় আপনাদের সবার বুঝতে। আমার বাবারা অনেক ভাই বোন, মানে 4 ভাই 4 বোনের মতো। তো আমার দাদা লাইক আমার বাবাই বড় ছেলে ছিলেন। তো আমার ছোট ফুপ্পি লাইক 5 বছর, তারপর এটা 7 বছর এরকম রেখে রেখে উনি মারা যান আমার মার বিয়ের 1 বছরের মাথায়। তো স্ট্যাটাসের অনেক বড় একটা ডিফারেন্স ছিল, তাদের অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। আমার আম্মু কুমিল্লার একজন জমিদারের মেয়ে, 1450 বঙ্গাব্দের বাড়ি ছিল আমার নানাদের, এই টাইপের। আর বাবা তো ঢাকায় জাস্ট একটা সরকারি জব করতেন, সে পাশাপাশি উনি টুকটাক বিজনেস করে এত প্রায় 15-16 জনের একটা সংসার এটা চালানোর ওয়ে করতেন। তো এরকম জমিদার বলতে আমি একটু জানতে চাই, মানে জমিদারের ব্যাপারটা, যেহেতু আপনার নানার কথা বলছেন। নানু বাড়ি হচ্ছে কুমিল্লা একদম প্রপারে, ছোটরা কাজী বাড়ি, এক নামে সবাই চিনে। 1450 বঙ্গাব্দের জমিদারের বাড়ি। এই তো জমিদারের নাম কি ছিল? কাজী ফজলুল করিম। কাজী ফজলুল করিম লাইক আমার নানা ভাইয়ের নাম ছিল। ওকে। তো ওখান থেকেই শুরু আর কি। আমার বাবা অসম্ভব সুন্দর ছিলেন, আমার মা শ্যামলা ছিলেন। আপনার বাবার স্ট্যাটাসটা একটু জানি, কারণ একটা জমিদারের মেয়েকে সে বিয়ে করছে। বললামই যে সরকারি জব করছেন, শিক্ষিত ছিলেন উনি। উনি হয়ে গেল। ওই জমিদারের মেয়েকে বিয়ে করা এত সহজ? হ্যাঁ, কারণ আমার মা অনেক শ্যামলা ছিলেন। ও আচ্ছা আচ্ছা, ওই জায়গাটা একটু ব্যালেন্স করে। হ্যাঁ, আমার বাবা অনেক ফর্সা ছিলেন, অনেক সুন্দর ছিলেন। ইভেন উনি চা পান ধূমপান কোনোটাই করতেন না। খুবই নাইস একটা পার্সন ছিলেন, পার্সোনালিটি ফুল বিলং করতেন। ইভেন 2টো রুম ছিল আমাদের তখন মিরপুরে দাদু বাড়িতে। পড়ার জায়গা হতো না দেখে সে রাস্তায় ল্যাম্প স্টেমের নিচে বসে পড়াশোনা করতো। অলরেডি সে সিএ কমপ্লিট করেছে। সেই মিরপুর থেকে হেঁটে এসে তিতুমিরে এসে তার পড়াশোনা কমপ্লিট করেছেন, দেন সিএ করেছেন একার চেষ্টাতেই, এবং হোল ফ্যামিলিটাকে উনি সামলিয়েছেন। ইভেন আমার বাপ চাচাদের সবাইকে উনি বাড়ি করে দিয়েছেন, ফুপ্পিদেরকে বিয়ে করে দিয়েছেন। আর আমাদের সবাই এখন ঢাকায় সবার 2-3টা করে বাড়ি আছে, আমার বাবার দেওয়া। ওরে বাবা, তাদেরকে বাড়ি করে দিয়েছেন ভাইদেরকে। উনি হচ্ছে আমার জীবন বলবো না, আমার লাইফে সবাই তার বাবাকে বেস্ট বলে, বাট আমার লাইফে আমার মনে হয় আসলে আমার বাবার মতো হাতে গোনা 5টা পাওয়া যেমন ডিফিকাল্ট, ইভেন ভাই হিসেবেও ডিফিকাল্ট এরকম পাওয়া। ইভেন আমার ফুপ্পিরাও তাকে বাবা বলেই ডাকে। ওরে বাবা, বিউটিফুল। সো বিয়ে শাদী হলো, তারপর আপনার আব্বু? তো আমার মা অবভিয়াসলি এসে দেখেছে অনেক টানাপোড়েন, যেটা আগের দিনে বিয়েতে কিন্তু একটু মিথ্যে বলা হতো, এই টাইপের। তো আমার বাবা আমার নানু বাড়ি থেকে আমার মা যে গোল্ডগুলো পায়, সে তার গায়ের গোল্ডগুলো খুলে দিয়ে বলে, আমার নানু বাড়ি থেকে যেগুলো পেয়েছো যে তুমি পাশাপাশি বিজনেস কিছু একটা করো, এভাবে পসিবল না। ইভেন এমনও হতো যে আমার মাকে যাও দিয়ে ভাত খেয়ে থাকতে হয়েছে, অথচ উনি কিন্তু কুমিল্লার ওমেন্স কলেজের থেকে বিএ কমপ্লিট করা মহিলা। ওকে। এবং আমার মামারা হচ্ছে ফার্স্ট বিসিএস ক্যাডার, একজন হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের ডিজে, এই টাইপের আর কি। ভেরি মানে গুড স্ট্যাটাস যেটাকে বলে। ওখান থেকে আমার মা আসা। ইভেন আমার বাবা অনেক সুন্দর কথা বলতো। আমার মামা বিয়ে ভাঙার জন্য ঢাকা পর্যন্ত আসছিলেন, বাবার সাথে জাস্ট 5 মিনিট কথা বলে বলেছে ফাইন, এই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হবে। উনি এই টাইপের ছিলেন। তো এই অবস্থায় আমার বোন জন্ম হয়। আমার দাদা আমার বোনকেও দেখেনি, তার আগে মারা যায়। তো এরপরে 1 বছরের মাথায় আমার ভাই। তো 1 ছেলে 1 মেয়ে, ওকে। আমার বাবার কোনো ছিল না যে ছেলে হতে হবে মেয়ে হতে হবে। তো উনি এত ভাই বোন বড় করতে গিয়ে ছেলে মেয়েদের মানে খুব লজ্জা পেত ছেলে মেয়েদেরকে আদর করতে বা কোলে নিতে। আগের দিনে নাকি হচ্ছে আমি যেটা শুনেছি যে ছেলে মেয়েদেরকে কোলে নিত না, এরকম আমরা যেটা কিস করি বা মাম্মি সোনা কলিজা বলে বুকে নেই, সেটা নাকি নিত না, খুব শরমের ব্যাপার ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যে কারণে 1 ছেলে 1 মেয়ে হয়েছে। আমার মা অনেক কষ্টে বিয়ের 10 বছর পরে গিয়ে সুখ বলেন টাকা পয়সা বলেন, বেসিক্যালি আমার বাবা করেছিল আমার মার গোলগুলো বিক্রি করে টাকাটা দিয়ে আপনার যে বলে আম্মুর নামে যে টেন্ডার গুলা হয় সরকারি হাইওয়ে রোডের, হ্যাঁ ওই একটা কোম্পানি খুলে আমার মার নামে। তো আম্মুর কপালটা আসলে বেটার ছিল, আম্মুর নামে যখনই কোনো টেন্ডার জমা দিত ওটা হয়ে যেত সরকারি। দীর্ঘ 10 বছর পর আমার বাবা ফার্স্ট টাকা ওই বিজনেস থেকে আসা শুরু করে জবের পাশাপাশি। তো দীর্ঘ 10 বছর এর ভিতরে আরো 2টো বেবি হয়। আমার বাবা অনেক সচেতন ছিল বলে কনসেপ্ট করেন না। তো আমি হয়ে পড়ি 10 বছরের মাথায় 3 নাম্বার। হ্যাঁ 3 নাম্বার, নট কনসেপ্ট করি, নট হয়ে যাই। আমার আগে আরো 2জন ছিল, এটাকে কনসেপ্ট করানো হয় না। তো আমি যখন হয়ে যাই আমার বাবা রাখবে না, আমার বাবা হচ্ছে বেবি রাখবে না, আর ভাই আর জ্ঞানজাম চায় না। তার ভিতরে এতগুলো ভাই বোন মানুষ করা, হ্যাঁ তার ছেলে মেয়ে, তার কথা হচ্ছে তার ছেলে মেয়ে যদি কম হয় তাদের কষ্ট করা লাগবে না। তো আমাকে এরকম হসপিটালে নিয়ে অপারেশন করার জন্য অলরেডি রিক্সায় উঠে যায়। হঠাৎ করে আমার মা কেন যেন মনে হয়েছে আমি ছেলে হতে পারি। তো আম্মু খুব রিকোয়েস্ট করে, অলরেডি রিক্সায় উঠে গেছে, তারা রেডি হয়ে অপারেশন করবে, আমার মা আমাকে জোর করে রাখলো আমি ছেলে হব এই চিন্তাতে। কপালটা একটু খারাপ হয়ে গেল, আমি মেয়ে হয়ে জন্ম নিলাম। বাট আমার বাবার এটা নিয়ে কোনো
কোন স্টেজ ছিল না, কোনো স্টেজ ছিল না, সে অনেক হ্যাপি ছিল। এবং আমি 21 দিনের যখন আমার খুব ডায়রিয়া হয়, আমার চাচুর বিয়ে ছিল ওই টাইমটাতে, আম্মু খুব ব্যস্ত ছিল, তো আমার ডায়রিয়া হয় প্রচন্ড। আমার বাবা সে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় একটা শিশু হসপিটালে সে মাইক্রো ভাড়া করে, অল্প আয়ও তখন কিন্তু অল্প আয়, ওই সময় মাইক্রো ভাড়া করে নিয়ে এসে সারাদিন স্যালাইন দিয়ে হসপিটালে ভর্তি করানো ওয়ে নাই, বিকজ অফ বাসায় বিয়ে চলছে। আম্মুই তো বড়, আম্মুই মা আম্মুই সবকিছু করছে। তো যে কারণে এরকম আমার মাথার দিক দিয়ে স্যালাইন দেওয়ার কারণে 21 দিন টানা আমার শ্বাসকষ্ট থেকে শুরু করে অনেক কিছু হয়ে যায়। তো আমার মেজো মামা নর্মাল একটা সে দেয়, আপনার এমনিতে এতজনের সংসার, একটা মেয়ে বাচ্চার পিছনে এতগুলো টাকা ফালানোর কি দরকার, আল্লাহর উপরে ছেড়ে দেন, বাঁচলে বাঁচো না বাঁচলে নাই। আমি জাস্ট একটু সে দিয়ে বলছি যে কেন আমার বাবাটা আসলে কিরকম। আমার বাবা তখন সে দেয়, এটা আমার 3 নাম্বার কেন, এটা যদি আমার 10 নাম্বার মেয়েও হতো আমি তার জন্য একই কাজই করতাম। ওয়াও একটা পার্সন ছিলেন উনি। তো এই টাইপের আর কি। আমার ভাই বোনরা অনেক শান্ত হয়, তারা হয়তো অনেক পরিবারের মধ্যে বড় হওয়াতে খুবই শান্ত। ইভেন আমার বোন কখনো তার ক্লাস 9 পর্যন্ত কোনো ফ্রেন্ড হয়নি, সে কোনোদিন বাসার বাইরে যেত না, ছাদে যেত না, এই টাইপের। আর আমার ভাইও কলেজ লাইফ পর্যন্ত শান্তই, এই টাইপের। আমি একটু ডিফারেন্ট জন্ম নিয়ে বলবো, বিকজ আমি অনেক দুষ্ট, অনেক হিউজ ডান পিঠে ছেলে যেগুলা, বরং এখন অনেক মেয়ে টাইপের হয়েছি, ছেলে টাইপের ছিলাম না তখন, মেয়ে টাইপের। আমি আপনাকে সে দিই, এই আমার নামে বিচার আসতো। আমি এরকম 4 তলা বাড়ি ছিল তো আমাদের, যেটাতে আমি জন্ম হই, সানসেট বেয়ে বেয়ে নিচে চলে যেতাম। বেসিক্যালি আমি হওয়াতে আমার বাবার, যেটা আমরা বলি, যেটা ধরে রাখি যে উন্নতি হওয়া, দেন সায়েন্স ল্যাবে উনি দোকান রেখেছিলেন আমার নামে। আচ্ছা আমি না বলি নামটা, স্টিল নাও এখনো আছে। অনুষ্ঠান শেষে বলেন, আমরা মাঝে মাঝে শপিং করতে যাবো। অবশ্যই। প্রিয় শ্রোতা, একটা কথা বলে নিই আপনাদেরকে, যেহেতু উনি অনেক কিছুই না বলি করছেন, উনি আসলে খুব সম্ভ্রান্ত পরিবারের একটা সন্তান, এবং উনি যে কমিউনিটিতে বিলং করেন সেখান থেকে আসলে রেডিও অনুষ্ঠানে লাখ লাখ মানুষের সামনে নিজের জীবনের এই বিষয়গুলোকে ওপেন করা ইজ রিয়েলি ডিফিকাল্ট। কজ আমরা একটা কথা বলি, সামাজিক মর্যাদা বা সামাজিক সম্মান, সেই সামাজিক সম্মানের যে বিষয়টা আমাদের দেশে, সেটা আসলে সেই অর্থে এখনো যে খুব বেশি যুক্তিযুক্ত বা লজিক্যাল ফ্রেমে চলে তা কিন্তু না। তো সেই জায়গাটা থেকে এরকম একটা মানুষ এসে যে নিজের জীবন গল্পটা লাখ লাখ মানুষের সঙ্গে শেয়ার করছেন, এটা অনেক বড় একটা পাওয়া আমাদের জন্য। সো সেই জায়গা থেকে আমরা আসলে তার মূল গল্পটার দিকেই ফোকাস করবো, নট আশেপাশের কোথায় কি নাম বা এরকম কোনো কিছু, এগুলো ইম্পর্টেন্ট না আমাদের জন্য। জি বলুন। ওকে, আমি শুরু করছি। তো আমি অনেক দুষ্ট ছিলাম, দেখা গেছে যে ভাই আপুর নামে কখনোই তো বিচার তো দূরের কথা, ইভেন ভাড়াটিয়ারা ভাইয়াকেও চিন্তা না ঠিক মতো। বাট আমি যে রাস্তার সামনে ক্রিকেট খেলা, মহল্লা টাইপ ছিল তো, ক্রিকেট খেলতাম ছেলে মেয়েদের সাথে, দড়িলা, বৌছি, সাঁচারা, অনেক দুষ্ট ছিলাম, আনবিলিভেবল দুষ্ট। তা আম্মুর সে ছিল দুষ্টমি করতেছো তো, যে আমাদের বাসায় হচ্ছে নানু বাড়ি থেকে বাঁশের কঞ্চি এনে এটাকে চেঁচে রৌদ্র দিয়ে মারার জন্য। আর আমি যেহেতু বড় হতে তো অলরেডি আমাদের বাসায় 2-3টা কাজের মানুষ, আমি কাজের লোকের হাতে বড় হয়েছি, তাদের হাতে খাওয়া থেকে শুরু করে এভরিথিং। আম্মু রান্না বান্না করে নামাজ পড়ে একটু ব্যস্ত থাকতো। নট আমার আম্মু যে হাই সোসাইটির বলে সে একটু অনেক হাই ক্লাস মেনটেন করে, সেরকম কিছু না, খুব সাধারণ ছিলেন উনি। 5 ওয়াক্ত স্টিল নাও এখনো 5 ওয়াক্ত নামাজ, রোজা, সাপ্তাহিক রোজা থেকে শুরু করে একটু কনজারভেটিভ মাইন্ডেড ছিলেন উনি। তো যেখান থেকে হচ্ছে ছেলেদের সাথে কথা বলা মানে প্রেম। আর আমার তো আমি হচ্ছে মণিপুর স্কুলে পড়তাম, যা তখন কিন্তু মণিপুর স্কুলে একটাই শাখা ছিল, ক্লাস 3-তে ভর্তি হওয়া মানে তুমি অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। তুলনা করা যেটা হতো, আমার বড় মেয়ে এরকম, তুমি এরকম না কেন, আমার বড় মেয়ে এটা, তুমি এরকম না কেন, এটা আসলে ভিতরে ভিতরে না অনেক নিজেকে ছোট করে দেয় একটা বেবিকে। তো অ্যাজ ইউজুয়াল আপু অনেক লক্ষ্মী মেয়ে ছিল। তো আমি করতাম কি, আমি লক্ষ্মী মেয়ে হওয়ার জন্য আমি আমাদের পুরো হোল ফ্যামিলিতে অনেক অল্প বয়সে ক্লাস লাইক আমার 7 বছর বয়সের মধ্যে আমি কোরআন খতম দিই, 5 ওয়াক্ত নামাজ শিখি, শুধু আমার আম্মুকে পটানোর জন্য। কারণ আব্বু তো আসলে বাইরে থাকতো, সরকারি চাকরি যে বাইরে থাকতে হতো, বদলি চাকরি হতো, তারা যত বড় অফিসার হোক না কেন। আর শুক্র শনি বন্ধ পেতে, শুক্র শনি এসেছে তার ব্যবসার কাজে থাকতো। তা আমি আম্মুকেই পেতাম, তো আম্মুকে দেখতাম যে আপুকে অনেক নাইস করে কথা বলে আদর করে, আমাকে বেশি দেয়। হ্যাঁ, তো আমার ছোটবেলা থেকে আমার ভিতরে একটা জিনিস কি অ্যাটেনশন ছিল, আমাকে সবাই অ্যাটেন্ড করবে, নট শুধু অ্যাটেন্ড করবে। তো আমাকে ভালো হতে হবে, বেস্ট হতে হবে। তো দেখা গিয়েছে আমি এরকম অনেক অল্প বয়সে কোরআন খতম দিয়েছি। তো আমার বাবা হোল এলাকায় সবার বাসায় বাসায় জিলাপি বিতরণ করে যে আমার মেয়ে কোরআন খতম দিয়েছে। তা আমি মহা খুশি। আমাদের এলাকায় ছিল এখনো আমি অনেক বিখ্যাত, সবাই আমাকে চিনে, আপু ভাইকে এখনো কেউ চিনে না দাদু বাড়িতে। যেটা আসলে মেন ফোকাস আমি এখন দিব,
হরমোনের কারণ ঘটিত হোক, যে কারণে হোক, আমি খুব দ্রুত একটু বড় হয়ে যাই। আচ্ছা, লাইক আমি ক্লাস 3-4 আমাকে মনে হয় আমি ক্লাস 7-8 পড়ি, এই টাইপের। তো আশেপাশ থেকে এরকম কথা আসে, এত বড় মেয়েকে নিচে খেলতে দেয়। আম্মু অনেক পিছনের কথাগুলো কান দিত, শুনতো। একটা আছে যে আপনি শুনে এসে আপনার সন্তানদেরকে জিজ্ঞেস করবেন যে আপনি কি কাজটা করেছেন, এরকম কোনো অপশন ছিল না। শুনে এসে ব্যাথ হাতে মারতে থাকবে, এটা করেছিস, নাহলে তোর নামে কেন বিচার আসতো, এটা করেছিস। আমি এই টাইপের ফ্যামিলি বিলং করি। তো হঠাৎ করে আমার কিছু বোঝার আগে আমাকে খেলতে দেওয়া নিষেধ করে দিল। তো কেন? আমার সবকিছু তো আপনি আমাকে আগে স্যাটিসফাই করবেন। আমার যদি মনে হয় যে হ্যাঁ কাজটা রাইট, তাহলে আমি এটা ছেড়ে দিব। সেখান থেকে আসলে আমার একটু আমার ভিতরে অনেক বড় একটা এফেক্ট কাজ করে। সবচেয়ে বেশি মায়ের আমি খেতাম বাসার ভিতরে। তো আপু ভাইরা খেত না। একটা যেটা হচ্ছে কথায় কথায় যে বড় বোনের মতো হওনি। আবার আপু ভাইয়া যে 1 বছরের ছোট বড়, তাদের মধ্যে যে খুব ফ্রেন্ডশিপ তাও কিন্তু না। আপু আসলে একটু ডিফারেন্ট, স্টিল নাও এখনো ডিফারেন্ট। কি বলবো, সে কারো আপন কাজিনদের সাথে সে কথা বলতে পারে না, দেখলে দৌড় দিয়ে চলে যায়, এই টাইপের। আর আমরা তো বললামই আগে যে আমরা ক্রিকেট খেলেছি, আমার ভাইয়ের বন্ধুদের সাথে আমি ক্রিকেট খেলেছি, ফুটবল খেলেছি, ছেলেদের সাথে মানে কি বলা যেতে পারে উল্টো হয়ে গেছে। যে কারণে আম্মু আসলে কিভাবে ম্যানেজ করতে হবে ওটাও বুঝতো না হয়তো বা। তো এরকম তো আমাকে যখন আটকে রাখা হতো, আমি কি করবো? ঠিক আছে, আমার জন্য আইন পাশ করা হলো, তুমি ছাদে খেলতে পারবা, ছাদে যাবা। লোনলি ফিল করা, জানলা দিয়ে দেখতাম যে আমার ফ্রেন্ডরা সবাই খেলছে, আমি কেন খেলতে পারছি না? এটা তো আসলে আমাকে বুঝাতে হবে যে আমি বড় হয়েছি, কেন বড় হয়েছি, শারীরিক কারণে। এগুলো আসলে ওই সময়কার বাবা মা বোঝাতো না, শেয়ারই করতো না। এখনো বাবা মা কিন্তু এটা বোঝায় না। হ্যাঁ, এই জিনিসগুলো অনেক লজ্জার মনে করে, লোনলি ফিল করা। তো আমি এরকম বাউন্ডারিতে বসে পা ঝুলায় রাখতাম, তো যাতে আমাকে কেউ খুঁজে না পায়। আমি সানসেটে বসে পা ঝুলায় রাখতাম, যাতে ছাদে উঠে দেখবে কেউ নাই, বাট আসলে আমি সানসেটে বসা। তো এগুলো বাইরে থেকে না বিচার আসতো। তো আম্মু এসে কেন করলাম এটা ফ্যাক্ট না, তুই এটা করেছিস বললে মায়ের। এখন যে ভাড়াটি আমার নামে বিচার দিয়েছে, তখন ময়লা, নতুন নতুন আইন হয়েছে, ময়লা নিয়ে যাবে বাসার থেকে এসে বাঁশি বাজিয়ে। তো সবাই তো ময়লা বাইরে রাখতো, আমি ভাড়াটিয়াদের দরজার সামনে তাদের ময়লাগুলো ঢেলে দিয়ে চলে আসতাম। ওকে, বুঝতেই পারছেন যে উনি কতটা দুষ্টু ছিল। এবং যেটা হয় যে ফ্যামিলিতে যে বাচ্চাটা বাবা মায়ের কথা শুনে তাদেরকে ধরা হয় সুবোধ, ভালো, তাদেরকে নিয়ে বাবা মা খুব প্রাউড ফিল করে। আর 2-1টা যদি এরকম থাকে তাহলে মানে পুরো মহল্লা জেনে যাবে, এটাই স্বাভাবিক। ইভেন আম্মু কারো কাছে গল্প করছে, কেউ জানেও না আমার সম্বন্ধে, আমার বড় মেয়ে অনেক ভালো, আমার ছোট মেয়ে তো এই খারাপ চঞ্চল। যেটা আমি সাইড থেকে শুনে আমার খারাপ লাগতো যে এই লোকটা বা এই আন্টিটা তো আমাকে চিনে না, একটা ব্যাড ইয়ে পেয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এটা ছোটবেলা থেকে আমি এরকম শুনে আসতাম। তো এটা আমার ভিতরে আমাকে অনেক একা করে ফেলতো ভিতরে। তো এভাবে চলছে। দেন ছাদে ওঠাও বন্ধ এক সময় আমার, বিকজ অফ থাকে না মহল্লার কিছু ছেলে পেলে, আমি তো ভাই মেন্টালি বড় হইনি। তো তারা শীষ দিচ্ছে, বাসার সামনে দিয়ে যেতে গিয়ে শীষ দিচ্ছে। তো কেউ ওই সময় কিন্তু আশেপাশের লোকগুলো আমরা বলতাম BBC CNN আন্টিদেরকে, এগুলাকে। তো এই তো ভাবি আপনার বাসার সামনে দিয়ে দোতলা তাকায় ছেলেরা কেন শীষ বাজাবে? আমি ছিলাম না ছিলাম জানলার সামনে, আমার দোষ। আম্মু এসে আবার মার। তো কখনো তো সে জানতে চেত না যে আসলে কাজগুলো আমি করেছি কি করিনি। এরকম করে একটা টাইমে গিয়ে চলছে। আর আমার বাবার সাথে সবসময় কথা, আমার বাবা অলওয়েজ, আর যদি বাবা পাশে থাকতো তাহলে মনে করেন মায়ের থেকে বেঁচে গেছি, বাবা পিছন দিয়ে আম্মুকে জড়া ধরে ফেলতো, মারা যাবে না। তো এভাবে চলছে। একটা সময় গিয়ে আমার রিমোটিক ফিভার হয়। আমি একটু অসুস্থ বাচ্চা থাকি, আমি আগে বলেছি 21 দিন থেকে শুরু আমার রিমোটিক ফিভার। তো অনেক ডাক্তার দেখানো হয়েছে। এই তো এখান থেকে আসলে আমার শুরু অসুস্থতার। আর যেটা আমি আগেই বলেছি যে বয়সের আগে যে কারণে সালোয়ার কামিজ পরতে হবে তোমাকে, সালোয়ার কামিজ মেনটেন করতে পারেন না পারেন। তো বাসায় বসে বসে আপনি কি করবেন? আপনি সিরিয়াল দেখবেন। ওই বয়সে কি তখন কিন্তু মাত্র স্টার প্লাস জনপ্রিয় হচ্ছিল, কাসোটি জিন্দিগি কি এই টাইপের সিরিয়াল গুলো। তো আমি সিরিয়াল দেখতাম, হিন্দি গান দেখতাম। তো আর ছোটবেলা থেকে আমার মধ্যে টিভি দেখে দেখে নাচ হুবহু তোলা, নট হিন্দি, বাংলা, খুব নাচের শখ ছিল। আর আমার আম্মুর কথা হচ্ছে নাচলে কবে দোজকে যাওয়া লাগবে। আমরা কিন্তু কেউ হুজুর ফ্যামিলি না, শুধুই আমার মা কনজারভেটিভ ছিলেন। তো এই টাইপের এভাবে চলছিল। তো ক্লাস 5 যখন আমি পড়ি, আমার বাবার খুব সিরিয়াস অসুস্থ, তার কোলেস্ট্রল 600 সামথিং, যে কোনো একটা ছোটখাটো হিট স্ট্রোক করলেও সে মারা যেতে পারে। আমার বড় বোন মাত্র ইন্টার দিল। তো এখন একটু একটু করে তো আসলে আমাদের বাড়ছে, আমাদের ঘর বাড়ি বাড়ছে, জায়গা বাড়ছে। তো এখন বিজনেস তখন ভালো চলতেছে, হ্যাঁ, জব আছে, আবার বাড়ি ভাড়াও তো আসতেছে এখান থেকে। তো আব্বু আবার কখনো কি জমাতো না,
যেগুলো আমি বলবো না, দান খরাতে কারণ বলতে হয় না এগুলো দানের কথা, আমি বাদ দিই। তো সে হেল্প করতো। তো ইভেন এমন হয়েছে ভাড়াটিয়ে 3-4 মাসে ভাড়া দিতে পারে না, এসে বলছে ভাই মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে যাও। তো আমি যেখান থেকে শেষ করে এসেছিলাম ক্লাস 5-এ, আমার বাবা অসুস্থ হয়ে পড়ে। আবার এর মধ্যে এই অবস্থাতে আমি ক্লাস 5-এ একটা সমস্যা দেখাতে আমি ধাপ ধাপ মাথা ঘুরে দিয়ে পড়ে যাই। তো অনেক একই ডাক্তার দেখানো, টেস্ট করানো, কোনো কিছু ধরা পড়ে না। লাস্টে দিয়ে পড়ে যে আমি অল টাইম লো প্রেশার এবং আমার নার্ভ অনেক দুর্বল, আমি অল্পতে নার্ভাস হয়ে পড়ি। তো এটুকুই ধরা পড়েছে। তো আব্বু ভেবেছে দুর্বল, তো খাওয়া দাওয়া করালে ঠিক হয়ে যাবে, এই খুব লাইটলি না যেগুলা বলে। এভাবে যখন যেতে থাকে একটা সময় গিয়ে আমার বোনকে, যে যখন আমার বাবা অসুস্থ হয়ে পড়েন, এখন একটা ছেলে তো লাগে, বড় সন্তান, আমার ভাইও তো মাত্র ইন্টার দিয়েছে। ওরা 1 বছর ছোট বড় হলে কি হবে, একই ক্লাসে তাদেরকে ভর্তি করে দেওয়া হয়েছে। তো সেও এখন তখন মাত্র ইন্টার দিবে বা দিচ্ছে এরকম অবস্থায়। তো যেটা বলে আর কি ওই সময় যে বড় জামাই ছেলের মতো হবে। তো আমার বোনকে বিয়ে দিয়ে দেওয়া হয়। ইভেন আমার বোন রাজি ছিল না, তার কথা কোথাও প্রেম ছিল না, কোনো কিছু ছিল না, জাস্ট একটা গার্জিয়ান দরকার, বাবা যদি হুট করে কিছু হয়। তো যে কারণে আমার বোনকে বিয়ে দেওয়া হয়। এই হচ্ছে উনি আমাদের লাইফে এন্ট্রি করেন, দুলা ভাইটা এইভাবে। ইভেন আমার বাবা একদম হোল ফার্নিচার থেকে শুরু করে যা লাগে 3 বছর এভরিথিং সে বেয়ার করেন। নট তারা কোনো চাহিদা ছিল, আমার বাবাই দিয়ে দিয়েছেন। সে আসলে আমাদের মেয়েদেরকে না অ্যাজ এ ছেলের মতো করে বড় করেছে। তো বাট আমাদের বাসার পরিবেশ আমি আগে একটু বলিনি, বাসার পরিস্থিতি কিন্তু সব একই চলতো। এই জন্য আমি আর বারবার বলছি না যে মারধর করা, রাগী, এরকম ছেলের সাথে গল্প করা মানেই হচ্ছে তুমি প্রেম করো, ছেলে বন্ধুই হোক। আমি স্কাউট করতাম, তো স্কাউটে কিন্তু ছেলেদের সাথেও কথা বলতে হয়। আর আমার একটাই কোশ্চেন থাকতো, ছেলেদের সাথে কথা বললে কি হয়? আর আমার সে মা হচ্ছে কথা বলা যাবে না। তো তা অ্যাজ ইউজুয়াল আমার মা ধরিয়ে নিয়েছে, আমার ক্যারেক্টার একটু ঝামেলা ছিল, আমি আমার বড় বোনের মতো হইনি। তখনও পর্যন্ত আমার লাইফে কখনো প্রেম ভালোবাসা এগুলো কিছু ছিল না। আমি খুব ডান পিটে ছিলাম, আমি আগেই বলে নিয়েছি। তো যখন আমি ক্লাস 6-এ পড়ি, হঠাৎ করে শ্বাস টান ওঠে, আমার প্রচন্ড অজ্ঞান হয়ে শ্বাস টান ওঠে। তো আবার আব্বু ডাক্তার দেখানো হয়। তো তখন ডাক্তার একটু বলেছে যে ওনাকে একটু প্রেশার কম দিবেন, উনি মনে হয় প্রেশার ফিল করছে অনেক বাসা থেকে। তো এই তো প্রেশার কম মানে কি, পড়াশোনায় প্রেশার কম, এটা কি কোনো বাবা মা মেনে না? তো আমার জন্য 4টা টিচার, ক্লাস 8-এ পড়ি, ক্লাস 9 উঠবো সামনে অ্যাজ ইউজুয়াল। আমার আপু সায়েন্স ছিল, বাট আমার বাবার শখ ছিল আমাকে কমার্সে দিবে, আমি সিএ পড়বো। তো যখন ক্লাস 7-এ পড়ি, উঠি, এভাবে চলে যায় কিছুদিন। কিছু হলেই মানে প্রায় সপ্তাহে 1-2 দিন আমার এরকম শ্বাস টান উঠতো, বাসায় সিলিন্ডার রাখা হতো, দেওয়া হতো। মানে এতটা আসলে বুঝেই নেই যে এটা অন্য সেক্টরেও সাইড এফেক্ট হতে পারে। নর্মাল ব্লাড টেস্ট হতো, ইউরিন টেস্ট হতো, ডাক্তাররা যা তো টেস্ট আছে সব দিত, আসলে মূল যে টেস্টটা এটা কেউ করাতো না। তো বলেছি একটু প্রেশার কম দিবেন তাকে, এতটুকুই। অলরেডি আমরা তখন, আমি যখন জাপুর বিয়ের পরে ক্লাস 6-এ, আমি তখন অলরেডি মিরপুর থেকে গুলশান শিফট করি। এইটা আমার জন্য অনেক বড় একটা আঘাত ছিল, বিকজ অফ ভিতরে আমি যেখানে আমার জন্ম, আমার কাছে আসলে টাকা পয়সাটা অনেক বড় ফ্যাক্ট ছিল না। ছোট একটা ফ্ল্যাট ছিল, ছোট বাসা ছিল, তো একই বিল্ডিং এ চাচা ফুপিরা থাকতাম। এই সারাদিন দৌড়াদৌড়ি, দরজা লাগানোর দরকার হতো না। তো যখন গুলশানে আসি, তো আমার খুব দুঃখ ছিল মিরপুরে আমার একটা বেডরুম নাই কেন, আমার একটা পার্সোনাল বাথরুম নাই কেন। কারণ আপু যখনই শ্বশুরবাড়ি থেকে বেড়াতে আসতো, আমাকে আমার বেডরুম থেকে বের করে দেওয়া হতো। এটা অনেক দুঃখের ছিল। তো গুলশানে আমাদের ফ্ল্যাটটা হচ্ছে 3500 স্কোয়ার ফিট, আপনি মেবি বুঝতে পারছেন, বিশাল বড়। আর ওইটা ছিল 2 বেডরুম একটা ছোট্ট বাসা। মানে ওকে, 2 বেডরুমের বাসাটা কোথায়? মানে মিরপুরে, যেখানে আমার জন্ম ছিল, আমার দাদু বাড়ি। 3500 স্কোয়ার ফ্ল্যাটে যখন আপনারা আসলেন, তখন তো এটা একটা সমুদ্র সেই তুলনায়। হ্যাঁ, এবং শুধু তা না, এই ফ্ল্যাটটার যে মাস্টার বেড বলা হয়, ড্রেসিং রুম কম সহকারে যে রুমটা, মাস্টার বেড আমার বাবা আমাকে গিফট করে, এবং 5 পার্টের আলমারি সহ। আর সেকেন্ড বেডরুমটা তারা নেয়, থার্ড বেডরুমটা আমার ভাইকে দেওয়া হয়। তো সে জাস্ট চোখ ধরে এসে নিয়ে রুমটার সামনে নিয়ে যায়। আমি আপনাকে বুঝাতেই পারতেছি যে কত স্কোয়ার ফিট হবে একটা রুম। সেটা হচ্ছে একটা ড্রেসিং রুম সহ, একটা হাইলি মানে কি বলে এটাকে, ফিটিংস লাগানো টয়লেট, এই টাইপের 5 পার্টের একটা আলমারি। তো আমার বাবা এসে বলে, আমার এই মেয়েটা আমার কাছে জীবনে একটা জিনিসের জন্যই কান্না করেছে, আমার একটা বাথরুম নেই, আমার একটা পার্সোনাল বেডরুম নেই। ভাইয়া, এখানকার পরিবেশটা তখন আশেপাশে আমাদের জাস্ট আমাদেরটা বিল্ডিং ছিল, বাকি সব নিচতলা বা ডুপ্লেক্স তখন 1 নম্বরে। এবং আমি একটা সেট দিতে চাচ্ছি, আমি চাচ্ছিলাম তার নামটা আসুক। এটা হচ্ছে যে বাড়িটা, আচ্ছা গান করে যে তাদের নানা বাড়ি, এটাই ফার্স্ট। তখন উনি জজ ছিলেন, তো উনি বাড়িটা লোন করে দেন 1 বিঘার উপরে বাড়িটা, ওইটা উনি
রেডি করেন, কিন্তু তার ছেলেরা অনেক আগে রেডি করেন, জজ সাহেব ছিলেন। তো তার ছেলেরা দুঃখবশত লোন খালি বা ভাড়া তুলে খেয়েছেন, লোনটা শোধ করেন নাই। তো ইসলামী ব্যাংক তখন এটা বাজেয়াপ্ত করে নেয়। তখন হচ্ছে ব্যাংক থেকে এই ফ্ল্যাটগুলা আমার বাবা তখন কিনে 2টা ফ্ল্যাট একসাথে 3500। ওকে ওকে, দোতলায় থাকি আমরা, চললাম এখনো। তো আপনি আসলেন, ফ্ল্যাটের রুমটা পেলেন, তারপর? হ্যাঁ, তো সবই ঠিক আছে, এক্সাইটমেন্টে ভাইয়া বাসা গুছিয়েছি, রুম গুছিয়েছি, তারপরে না আর ভালো লাগে না। এখানে কোনো হাউকাউ নাই, শব্দ নাই, কেউ কারোর সাথে মিশে না। নিচে গেলে অপোজিট থেকে দারোয়ান ড্রাইভার আছেন কিভাবে তাকিয়ে থাকে, এটা তো ওইরকম টাইপের না। নিচে হাঁটার মতো হাঁটতেও যাওয়া যায় না, এখানে কেউ হাঁটে না। মানে একটা কি বলে, ছোট একটা ডোবা থেকে আপনাকে সমুদ্রে এনে ফেলে দিয়েছে, কিন্তু আপনাকে সাঁতার শেখানো হয়নি, বিষয়টা হচ্ছে এরকম ছিল। ওকে। তো আমার বাবা তো তার বেস্টটা দিয়েছে তার সন্তানদেরকে, সে বেস্ট করেছে, কিন্তু আমি খুব লোনলি হয়ে গেলাম। ভাইয়ার রুমটা অনেক দূরে, সে দরজা লাগিয়ে রাখে, আর আপু তো তখনও পাশের ফ্ল্যাটে আসেনি। তো আম্মু আব্বু রান্নার মতো করে এক রুম থেকে আরেক রুমে কলিং বেল বাজানো লাগে। আগে তো এরকম ছিল না, আমরা সিঁড়ির কাছে দাঁড়িয়ে ডাক দিতাম, কাকা আপনাকে আম্মু ডাকে। ওইটা মজার ছিল, 2 ইউনিটের বাড়ি ছিল, অনেক মজার ছিল। আমি যে তখনও লোনলি হয়ে গেছি আমি না বুঝিনি। তো ক্লাস শেষ করে বাসায় আসতাম রাতে 9:30 10টায়, এসে একটু ফ্রেশ হয়ে 10টা 11টার দিকে আবার 11টার দিকে পড়তে বসতাম, রাতে 1:30 2টা পর্যন্ত পড়ে ঘুমাতাম। লাইফ একটা মেশিন হয়ে গিয়েছে দূরত্বর কারণে। গাড়ি তো আগে থেকেই ছিল মিরপুরে, বাট পুরো গাড়িটি আমাকে দিতে হলো পার্সোনালি, যেহেতু আসা যাওয়ায় মিরপুর টু গুলশান সবই ঠিক আছে, বাট আমার ভালো লাগে না। আমার কাজিনরা কেউ বিকাল হলে সবাই চলে আসতো, চাচু ফুপিরা সবাই চা বানানো হতো 10 কাপ 12 কাপ, হই হুল্লোড় ওইগুলো নাই। তারা আর এত দূর আসতে পারে না, স্বাভাবিক। আর এখানে জোরে কথা বলা যায় না, এটা হচ্ছে কি বলে স্ট্যাটাস। দেন হচ্ছে এটা খেয়াল করবেন, এটা দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা নগর জীবনে এরকম স্ট্যাটাস সবাই ফেস করি। ওকে, হ্যাঁ। তো আপনার এবং এই স্ট্যাটাসের পর একটা শিশুর কি অবস্থা হয় সেটা একটা ব্যাপার। হ্যাঁ বলুন। আমার বাবার সবচেয়ে বেস্টটা দিয়েছে তার সন্তানদেরকে, সে কষ্ট করে, তখনও পর্যন্ত তার শার্ট প্যান্ট গনা যাবে হাতে গোনায়। অথচ আমার মেয়েকে 5 পার্ট, মানে আপনিও বুঝতেছেন কি বিশাল বড় আলমারি, এত কাপড় চোপড় আমার। তো সে তো বেস্ট দিয়েছে, আমি তাকে দোষ দিতে পারছি না, কিন্তু আমার তো ভালো লাগছে না। আমি বদ্ধ হয়ে গেলাম, ভাইয়ার নর্থ সাউথে ভর্তি হয়ে হই হুল্লোর কান্নাকাটি নাকি লাগলো, আমি তো বলতে পারি না কিছু, আমি কোন সেন্স আমার কাজ করছে না। আমি ছোটবেলার আবল তাবল কবিতাগুলো যেগুলো ছোটবেলায় শেখানো হতো, সেই ছোটবেলায়। বিউটিফুল। সি দিস ইজ আ মুভি থিং, মানে মনে হচ্ছে একটা ছবি দেখছি চোখের সামনে। একটা মেয়ে তার ভিতর থেকে যে কষ্টটা সেটা সে একদম ক্রিটিক্যাল মোমেন্টে ফেস করছে, অথচ আমরা যারা মানে খুব রেশনাল জীবনযাপন করি, সো কল রেশনাল জীবন, তারা আমরা চিন্তা করছি এটা সমাধান কি হতে পারে, নিশ্চয়ই জিনে ধরেছে। আচ্ছা, জিনে ধরলে অন্য কোনো সমস্যা। তো ফুপিদেরকে ডাকা হয়েছে, তো ফুপির অসুখ কান্নাকাটি, তো আব্বু গুলো বিশ্বাস করে না, তাবি যে সেই স্টিল নাও সিঙ্গেল। আমার মা এখনো আমাকে ছাড়ে না এগুলোর বিষয়, দিয়ে রেখেছে। তো যাই হোক, তো কি হয়েছে, আব্বু মানসিক ডাক্তার কে বেটার, আমার বাবা একমাত্র বলেছে। তো মোহিত কামাল স্টিল নাও এখনো সে বেস্ট। আমি তার নামটা আমি চাই সবাই শুনুক, ঠিক আছে, অনেকেই জানেন। আরেকটা ডাক্তার ছিল, আমি চাই না তার নামটা জানানো হোক, উনি শক ট্রিটমেন্ট দিতেন। উনিও তখন অনেক বেস্ট ছিলেন, বাট ওনার ট্রিটমেন্ট ওয়ে ছিল কারেন্টের শক দেওয়া, কারেন্টের। আর মোহিত কামাল ছিলেন যিনি হচ্ছে আপনার কাউন্সিলিং করে করে ওষুধ দিয়ে উনি ওয়ান অফ দ্য বেস্ট, এবং আমার লাইফটাকে আজকে অনেক বেটার পর্যায়ে আনার জন্য ওনার অনেক হাত আছে। তো ওনাকে থ্যাঙ্কস দিতে চাই যে ভাগ্যিস উনিও তখন আস্তে আস্তে উঠছিলেন। তো মোহিত কামালের কাছে আব্বু আমাকে নিয়ে যায়। তো ফার্স্টে জাস্ট 3-4 দিন পরে আমি একটু নর্মাল হই, সুস্থ হয়ে যায় নর্মাল। তো ফাইন, 2-3 দিন পরে ডাক্তার খালি বলেছে যে ওকে কোনো প্রেশার দিয়ে না, কোনো কিছুতে প্রেশার দিয়ে না, ওর যা ইচ্ছা করুক, এতটুকু বলে ছেড়ে দিয়েছেন 3-4 দিন পরে। তো এরকম 1-2 সপ্তাহ যায়, আবার আমি সেম অসুস্থ হয়ে পড়ি। তো পড়াশোনা একটা ব্যাঘাত ঘটছিল, কিন্তু অনেক বড় একটা, এইভাবে চলতে থাকলো। আবার অসুস্থ হয়ে গেলাম, আবার ডাক্তারের কাছে নিয়ে গেল। তো দেন ডাক্তার এবার টেস্ট থেকে শুরু করে যা ছিল সব করালো। আমার যে খালাটা আমাকে বড় করেছেন, কাজের লোক, রাহেলা খালা, উনি প্রায় 16-17 বছর আমাদের কাছে কাজ করেছেন, উনি এভরিথিং করেছেন। এবং আমি আমার মায়ের পরে সেকেন্ড স্থান আমি ওনাকে দিই। ঘৃণা ছাড়া উনি আমার টয়লেট থেকে শুরু করে এভরিথিং পরিষ্কার করেছেন। তো দেন আমার অসুখটার নাম একটা বের করেন, সেটা হচ্ছে মাল্টিপার্সোনাল ডিসঅর্ডার যেটাকে বলে। হ্যাঁ, সেকেন্ড, তখন আবার ওই রোগটা এত কেউ জানতো না, বুঝতো না। এবং পাশাপাশি কিন্তু আমার দরবেশ হুজুর সব চিকিৎসা চলতে থাকে, বুঝতে পেরেছি। আমার বাবা ওইটা চালায়, আমার মা এটা চালায়, যেদিক দিয়ে সুস্থ হয় যেটা হয় এই টাইপের। ইভেন দুধ দিয়ে গোসল করানো, 100 কেজি দুধ। এই অসুখটার কথা আমি অনেক শুনেছি, বাট আমি কখনো এই ধরনের মানে
মানে ডিরেক্টলি ধরনের পেশেন্টের সঙ্গে আমার কখনো কথা বলা হয়নি। যেটা হয় যে মাল্টি পার্সোনালিটি ডিসঅর্ডার মানে একজন মানুষ এত বেশি এক্স্যাক্টলি বিলং করে, এবং সে বিলং করাটা দেখা যাবে যে সে এমন হতে পারে যে আমার লিসনারদের জন্য একটু বোঝার জন্য একটু ইন্টারাপ্ট করছি আপনাকে, যে সেই যেই মানুষটা যে মানুষটা সে হতে চায়, কিংবা মারাত্মক রকমের স্ট্রেসে থাকলে সে যেভাবে প্রতিবাদটা করতে চায়, নর্মাল লাইফে থাকলে সে প্রতিবাদটা করতে পারে না, কিন্তু ওই ডিসঅর্ডারটা বা মানে ওই কনভার্সনটা তখন তাকে ওই জিনিসটাতে হেল্প করে। সুতরাং আমাদের গ্রামে গঞ্জে অনেক জায়গাতেই দেখবেন বিশেষ করে এই ধরনের, এটা মেয়েদের মধ্যে বেশি দেখা যায় কারণ তারা অনেক বেশি চাপে থাকে। সো এটাকে উনি যেটা বলছেন মাল্টি পার্সোনালিটি ডিসঅর্ডার, এটার আরো একটা টার্ম আছে যেটাকে বলা হয় কনভার্সন ডিসঅর্ডার। মানে একজন মানুষ অন্য একটা রূপে কনভার্ট হয়ে যায়, কনভার্ট হয়ে তখন ওই মানুষের মতো আচরণ করা শুরু করে, যেটা আমরা গ্রামে গঞ্জে জিনভূতের আসর বলে অনেক সময় মনে করি। রাইট। তো আমরা এমনিতেই যে কিন্তু আমি নর্মাল থাকতাম, তো হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে পড়তাম ওই টাইপের। বেসিক্যালি আমার ভিতরে একটা বাচ্চা সুলভ ওই বিষয়টা আসলে রয়ে যায়। তখন উনি বলেন যে 10 লাখে এরকম একজনকে পাওয়া যায়, তো ওকে কোনো প্রকার কোনো কিছুর জন্য কখনো না করবে না। ছোটবেলা থেকে যে আম্মু যে মারতো, আপুর সাথে তুলনা করতো, আমার নিজেকে ছোট ভাবতাম। তো এই আদরের অভাব, আমাকে মনে হতো আমাকে আম্মু আদর করে না, আমাকে কেউ আদর করে না, এই বিষয়গুলো আমার ভিতরে রয়ে গিয়েছিল। অতিরিক্ত শাসন, আসলে আমাদের সন্তান আমরা দুই রকম হব এটাই কিন্তু স্বাভাবিক, বাট আমরা বাবা মারা করি কি একই রাস্তায় সবাইকে ট্রিট করি। তো আমার গল্পের এটা একটা দিক ছিল যেটা আমি আসলে বলতে চাচ্ছিলাম, যে কারণে আজকে আমি এই রোগে আক্রান্ত হয়েছিলাম। তারপর যেহেতু রোগটা সিগনিফাই করতে পারলো যে আসলে কি প্রবলেম, তো ডাক্তারের নিষেধ অনুযায়ী সম্পূর্ণ পড়াশোনা স্টপ করে দেওয়া হলো। আর বলা হলো যে ও এক্সট্রা কারিকুলাম যা করে ওটা চালিয়ে যান, আর টোটালি কোনোভাবে কোনো প্রকার বকা ধমক কিছু করা যাবে না, টোটালি না, মানে কোনো প্রকার প্রেশারও না ওয়ার্ডটা বলা যাবে না। তো যথাযথ করে আব্বু অলরেডি বিজনেস অফ করে দিয়েছে, আর দরকার নেই আমাদের তো কষ্ট করার। তো যে কারণে আমার টোটালি পড়াশোনা স্টপ। তো আমি জাস্ট নাচ করি, নাচ নিয়ে থাকি। তখন আম্মু চুপ, আম্মু তো পারে না আসলে বকা না দিয়ে থাকতে। আম্মুর সে ছিল এগুলো আছে অভিনয় করতেছে, এগুলো কিছুই না, একটু ধরলাম হয়তো একটু প্রবলেম হয়েছে, যতটুকু যাচ্ছে বেশি হচ্ছে। আব্বুর কথা হচ্ছে তুমি কোনো কথাই বলবা না, তুমি ওর থেকে 100 দূরে থাকো, তুমি ওর সাথে কোনো কথাই বলবা না, এই টাইপের। তো স্বাভাবিক যেটা আমি পুরোপুরি দমে তখন নাচ নিয়ে ব্যস্ত, যেটা হয় তখন টিভিতে আমি নাচ সব ধরনের প্রোগ্রাম করি নাচের, মানে সেটা চ্যানেলাই হোক ATN হোক এই টাইপের। অলরেডি বিটিভি লিস্টেড শিল্পী হইলাম নাচের ইয়েতে, এরকম নাচ নিয়ে ব্যস্ত। তো আমি আর ওই চ্যানেলটার এখন আপাতত নাম নিতে চাচ্ছি না। তো অলরেডি আমি এখন জাস্ট চ্যানেলটার নাম নিই, পার্সনটার নাম না নিই, কারণ ওই চ্যানেলটা এখন নাই। এনটিভিতে একটা নাচের প্রোগ্রাম হয়, তো একটা ঈদের প্রোগ্রামে নাচে আসিফের একটা গানে নাচের জন্য আমাদেরকে ডাকা হয়। তো শুটিং হবে, তো শুটিংটা হয় আসলে সাভারেরও ওই সাইডে, প্লেসটার নাম আসলে আমার এখন এই মোমেন্টে মনে নেই। তো আমরা পুরো নাচের দল যাই। তো নাচের শুটিং এ বর্তমানে উনিও আরেকটা চ্যানেলে এখন অনেক ভালো একটা জায়গা বা ডেজিগনেশন নিয়ে আছেন, এবং আমি যার কথা এখন বলছি দুজনই এখন দুটা বেসরকারি চ্যানেলে দুটা মানে জায়গা দখল করে আছেন। হ্যাঁ, তো আমি ওদের নামগুলো বলছি না। তো তখন দুজনই এনটিভিতে ছিলেন, একজন এনটিভির প্রডিউসারে ছিলেন, আরেকজন তার হচ্ছে তখনও অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছেন এনটিভিতে, তো হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং হিসেবে ওরকম টাইপের। তো আমরা এরকম এনটিভিতে শুটিং এ যাই নাচ করতে, আর আরেকটা মেয়েকে পাশাপাশি জাস্ট ফান করে বলতে থাকি যে আরে আমাদেরকে কি দেখাবে, যারা সুন্দর তাদেরকে দেখাবে, যদিও আমি একটু শ্যামলা আমি জানি। তো পাশ থেকে পিছন থেকে যে তখন ডিরেকশন দিয়েছিলেন উনি তখন পিছন থেকে বলে বসেন যে আপনার ধারণাটা ভুল। তো আমরা পিছন দিয়ে তাকিয়ে দেখি যে আসলে পিছনে ডিরেক্টর যে ডিরেকশন দিয়েছিলেন প্রডিউসার উনি দাঁড়িয়ে আছেন। তো জানলে তো আমরা বলতাম না, আমরা তো সাবান দিয়ে মুখ ধুতে কথাটা বলছিলাম। তো আমরা সরি ভাইয়া বলে এখান থেকে ব্যাক করে চলে আসি যখন গাড়িতে বসি আমার আম্মু যায়, আমার সব শুটিং আমি আম্মুকে নিয়ে যাই, কখনো একা যেতাম না আমি, আমার কেমন যেন আনইজি লাগতো। তো শুটিং এ যখন গাড়িতে বসবো আমি তাদের এনটিভির, তো এর মধ্যে উনি সামনে এসে বলে যে আমার ডাক নাম থাকে একটা, আপনার নামটা আমার নামটা জিজ্ঞেস করে, আমি আমার নামটা বলতে যাচ্ছি না ডাক নামটা, ফাইন। তো বলছে যে আপনার নাম্বারটা দেওয়া যাবে, তখন অলরেডি আমি আমার হাতে 2টো ফোন, তো এরকম নাম্বার দেওয়া যাবে বলাতে আমি তাকে যে নাম্বারটা নাচের টিচারদের কাছে সবার কাছে দেওয়া আমি পার্সোনালি ইচ্ছে করে সেই নাম্বারটা দিই। সে আবার দেখেছিল আমার হাতে 2টো মোবাইল, তো সে আমাকে নাম্বারটা দেওয়ার পরে সে ইচ্ছে করে ফার্স্ট একটা ভুল নাম্বার দেই একটা ডিজিট, সাথে সাথে সে আবার ট্রাই করে দেখবে এটা তার আমি বুঝিনি। তো তৎক্ষণাৎ এখানে দাঁড়িয়ে ফোনটা ট্রাই করে বলে যে ফোনটা ঢুকছে না, আপনি মনে হয় ভুল নাম্বার দিয়েছেন। সে একটা চ্যানেলের অলরেডি
প্রডিউসার হিসেবে আছেন। আমি কি বলবো, সরি ভাই, আমি তাহলে নতুন নাম্বার নিয়েছি তো আমি ভুলে গিয়েছি, আচ্ছা ঠিক আছে আপনি নাম্বারটা বলেন, আমি ফোন দিয়ে দেখছি। আমি নাম্বারটা তাকে দিয়ে দেওয়ার পরে ফাইন, তো আমাকে আমার নাচের টিচার বলতেছে কি ব্যাপার ডিরেক্টর নাম্বার দাও না কেন, তোমার জন্যই তো ভালো। কি বা ভালো হবে ভাই, আমার জাস্ট নাচ করা ছাড়া কখনো লাইফে মডেল হবো নায়িকা হবো এগুলোর কখনো কোনো শখ ছিল না। আমি নাচকে শুধু ভালোবাসি, ছিল না এখনো। তো আমি বাসায় চলে আসি, 2-3 দিন পরে এরকম মাঝরাতে একটা ফোন আসে, আনো না, আমি তো নাম্বার সেভও করে রাখিনি, আমার দরকারও নেই। তো রাত থেকে এরকম ফোন আসে, ফোনটা আমি পিক করে হ্যালো বলি, কে বলছেন? তো বলছে যে আপনার পরিচিত, কথা বলা যাবে? আমি জি বলেন, ভালো আছেন? আমি আপনার আর কোনো কথা আছে? আমি তো আগে বলেছি আমি একটু ধর্মার কার্ড, তো আমি আর কোনো কথা আছে না, কথা ফোনটা রাখ বলে ফোনটা রেখে দিয়েছি আমি। এরকম আবার 2-3 দিন পরে ফোন দিয়েছে, যখন দেখা যায় তার পরিচয় ছাড়া আমি কথাই বলতেছি না, দেন সে পরিচয় দেওয়ার পরে হ্যাঁ ভাইয়া বলেন, পরে বলতেছে যে ভালো আছো? জি ভালো। খেয়েছো? জি খেয়েছি। আবার রেখে দিচ্ছে। সকালে খাবারের খোঁজ নিচ্ছে, দুপুরে খাবারের খোঁজ নিচ্ছে, রাতে খাবারের খোঁজ নিচ্ছে। ফাইন। আর অলরেডি বাসা থেকে একটা পড়ার গ্যাপের কারণে তো কেউ আমার বাবার মাথায় মার মাথায় অলরেডি ঢুকাচ্ছে বিয়ে দিয়ে দাও, বিয়ে দিলে ঠিক হয়ে যেতে পারে, সব ভূত মাথা থেকে নেমে যাবে, এই টাইপের। তো আমি এরকম প্রায় এরকম ফোন আসে। এখন আমার একটা ফ্রেন্ড অলরেডি স্কুলের, সে আমাকে একদিন একটা ফোন দিয়েছে, সে অলরেডি তখন প্রেম করছিল, তো ওর বয়ফ্রেন্ডের সাথে কথা বলা লাগবে, সারা রাত আজকে একটা মোবাইল পেয়েছে, তো জানে সবাই আমার কাছে টাকা থাকতো, তো তখন হচ্ছে কার্ড পাওয়া যেত, ভাই ফ্লেক্সিবিলিটির কোনো নেই, ওয়ে ছিল, বের হয়নি, 300 টাকা করে কার্ড। তো এখন আমার ওই ফ্রেন্ডটা আমাকে বলে যে প্লিজ যেমনে পারো আমাকে একটা কার্ডের ব্যবস্থা করে দেয়। তো তখন গুলশান মানে ওই আমলে বুঝছেন মাগরিব আজানের পরেই শ্মশান, এত দোকানপাট এগুলা কিন্তু কিছু ছিল না, অফিস টফিস এগুলা সব শ্মশান হয়ে যেত। আর আমি বাসা থেকে কি বলে বা সন্ধ্যার পরে মাগরিব আজানের পরে বেরোবো, কি বলে বেরোবো আমি আম্মুকে? তো এর মধ্যে ওই লোকটা আমাকে ফোন দেয়, অ্যাজ ইউজুয়াল সন্ধ্যা নাস্তা করেছো কিনা। তো যেটা এখন ওই সময় আমি অলরেডি, উনি প্রায় 1 সপ্তাহের মতো আমার সাথে কথা বলছেন, জাস্ট একটু বলে ফোনটা রেখে দেন, আমি আর কথা বাড়াই না বলতে উনিও বাড়ায় না। খেয়েছেন? হ্যাঁ খেয়েছি। আমি পাল্টা জিজ্ঞেস করি আপনি খেয়েছেন কিনা। তো এখন এই টাইমে উনি ফোন দেয় যখন, আমার মাথায় এটা আসে, তখন আমি তাকে বলি যে ভাই আমাকে একটা হেল্প করতে হবে, আপনি জাস্ট আমাকে একটা নাম্বার দিব, ওই নাম্বারে একটা 300 টাকার কার্ড কিনে আপনি জাস্ট ওই নাম্বারটা একটু মেসেজ করে দিবেন, কার্ডের ইয়ারটার নাম্বারটা ক্র্যাচ করে ওটা মেসেজ করে দিবেন, আমি আপনাকে কাল সকালবেলা একটা কার্ড কিনে নাম্বারটা আপনাকে দিয়ে দিব। তো বলে কি হ্যাঁ সমস্যা নেই, আমি কি আপনি শিওর পারবেন তো? কেন আপনার দেওয়া লাগবে না। আমি তো দিব, আপনি একটু হেল্প চা আমাকে করে দেন। আমি বলবো যে আসলে এটাই মানে আমার কাজ হয়েছিল, তার থেকে হেল্প চা নেওয়া। তো হেল্পটা নিয়েছি। তো সে রাত্রেবেলা আবার ফোন দিয়েছে, হ্যাঁ আপু আমি হেল্পটা করে দিয়েছি। এখন একটা মানুষ হেল্প করে দিয়েছে আমার ফ্রেন্ডকে, একটা 300 টাকার কার্ড, আমি আদৌ টাকাটা ফেরত দেবো কিনা সে আমাকে চিনে না, আমার বাসার ঠিকানা জানে না। আমার লোকের সাথে 2টা কথা ভদ্রতা খাতির আমাকে বলতেই হয়। তখন আমি প্রথম বলি যে ভালো আছেন কিনা, হ্যাঁ কেমন আছেন, আচ্ছা আপনি খেয়েছেন? হ্যাঁ খেয়েছি। 2টা কথা জিজ্ঞেস করে আমি ফোনটা রেখে দিই। পরের দিন সকালবেলা আমি আবার 300 টাকার কার্ড কিনে, তখন অ্যাক্টেল ছিল, রবিতন অ্যাক্টেল কার্ড কিনে তো তাকে আমি মেসেজ করে দিই, যেটা বলেছি আমি করব। তো সে আবার ফোন করে কেন এটা করলেন হ্যান ত্যান আপনি করে। আর যেটা হয় কি আসলে যারা এই টাইপের চ্যানেলগুলোতে এই টাইপের পজিশনগুলোতে আছেন, আমি এক ধরনের কথা বলবো জাস্ট চ্যানেল না বা ফ্রিল্যান্সিং না, যারা আসলে ডিরেক্টর বলেন, সৃষ্টিশীল মানুষ যারা সৃষ্টি করে, তাদের কথা বলার ধরন, ওরা আবার থিয়েটার করা, তাদের কথা বলার ধরন থেকে শুরু করে আপনি জাস্ট শুনতেই থাকবে, তাদের বচন ভঙ্গি, তাদের কথা বলার স্টাইল, আপনাকে সম্মান দেওয়ার স্টাইল, আপনি স্ট্যান্ডার্ড হয়ে যাবেন। ভালো লাগে কথা বলছি ঠিক এই সময় কপালটা পড়ে আসে, ডিজুজ আসে, 1 মিনিট কথা বললে সারা রাত ফ্রি। হ্যাঁ, তো এখন ভাই আমি 300 করে কার্ড করে অলরেডি সারা রাত শেষ করে দিচ্ছি, ওপাশ থেকে 300 টাকা কার্ড কিনে সারা রাত শেষ করে দিচ্ছি, মানে এই লেভেলে চলে গেছেন আপনারা। হ্যাঁ অবভিয়াসলি কথা হচ্ছে, দেখা কিন্তু তখনও হয় না, ফোনে 1-1.5 মাস টানা এরকম কথা হয়েছে, এই টাইপের চলছে। তো অলরেডি বাসা থেকে আমার বিয়ের প্ল্যানিং চলতেছে, তখন পড়াশোনা মোটামুটি স্টপ না, পুরাই স্টপ, শুধু মোটামুটি না, তারও 1-1.5 বছর থেকে কোনোমতে করে আমি 8টা কমপ্লিট করি। ওকে। তো এরকম কথা বলতে বলতে বাসা থেকে বিয়েও আসতেছে, দেখা তো করতে হবে একদিন, এরকমটা 2 মাস 1.5 মাস কথা বলেছি ফোনে, যেটা আসলে হয় আর কি। আমি আসলে লোনলি ছিলাম, উনিও কথা বলছিলেন, হয়ে গিয়েছে একটা, ভালো লাগছিল সামহাউ, খুবই ভালো লাগছিল। আশেপাশে প্রজাপতি উঠছিল, বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি ভালো লাগছে, সেটা সত্য কথা ভাইয়া, ট্রু। তখন বকা দিলেও ভালো লাগে, চুরি করে দেখেন একই চুরি যদি বারবারই আগেও করেছি, আম্মুর হাতে বকা খেয়েছি, তখন মন খারাপ হচ্ছে, তখন কিন্তু ভালোই লাগে, আল্লাহ চুরি করে এসে বকা খাইছে তো কি হয়েছে, এটা কোনো বিষয় না। তো ফাইন, তো দেখা করব, কোথায় দেখা করবো, তার অফিসের নিচে আমাকে ডাকায়, তো আমি যাওয়ার পরে আমাকে উপরে নিয়ে যাওয়া হয়,
অফিস রুমে বসে আমি জাস্ট 10 মিনিট কথা বলে চলে আসি। তখন এটা তো দেখা করা হয় না, এখন তার সাথে একদিন দেখা করতে হবে, তো কোথায় যাব? আর আমি খুব ছোটবেলায় মিরপুর বেড়িবাঁধের দিকে, তখন বটতলা যে বলে, আমরা এখানে খুব খেলতে যেতাম, স্কুল ফাঁকি দিয়ে চলে যেতাম বান্ধবীরা সব মিলে। তো আমি ঠিক আছে ওখানে আসেন, তখন ওই জায়গাটা এতটা খারাপ হয়নি বা এত রেস্টুরেন্ট টাইপের জিনিসগুলো হয়নি। তো উনি আসলেন, আমার সবচেয়ে অপছন্দের কালার পরে সেটা হচ্ছে ইয়েলো টি শার্ট পরা, আমি আমার লাইফে চোখে দেখতে পারি না। তো সে আসার পরে আমি দূরের থেকে দেখে আমার মেজাজ খারাপ হয়ে গেল। তো আমি তারা বলতেছিলাম যে এই টি শার্ট কেন, এই টি শার্ট কেন? পরে বলে যে আমার কেন, কি সমস্যা, এই কালার কেন? তো এটা নিয়েই প্রায় আমি রাগারাগি, আমার এই কালারটা পছন্দ না। দেন আমি ওদিন তাকে সব বলি, আমার মানসিক অসুস্থতার কথা, পরিবারের কথা। আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড একটা মেয়ে, তো আমি সবকিছু সত্য বলতে পছন্দ করি। তো যে কারণে আজকে এখানে আমি, যদিও আমি বলছি যে নামগুলো বলা যাবে না, তারপরেও এটা এখানে আসতে অনেক সাহস লেগেছে। অফকোর্স, ডেফিনেটলি। আমি সেটা প্রথমেই বলছিলাম যে আপনার মতো ফ্যামিলির জায়গাটা থেকে এই জায়গাটা এসে এত কিছু বলা, যেখানে অনেক মানুষের মান সম্মানে টানাটানি হয়ে যেতে পারে, সো ভেরি হাই লেভেল, তো সেই জায়গাটা থেকে আপনি লাখ লাখ মানুষকে জানাচ্ছেন, অফকোর্স ইটস আ ব্রেভারি ওয়ার্ক। হচ্ছে এই আমার আম্মুর থেকে জাস্ট 1 ঘন্টার কথা বলে আমি বের হই, তো 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা হয়ে যায়। আপনি ওকে আপনার আদ্যপান্তে সবকিছু বলেন? হ্যাঁ, এভরিথিং। আমি অসুস্থ, যে কি টাইপের অসুস্থ সব বলি। হ্যাঁ, তো সে শুনে খুব নর্মালি নিল, স্বাভাবিক। তাদের জগৎ আর আমাদের জগৎ একটু ডিফারেন্ট। মিডিয়া, তাদের মন মানসিকতা অনেক, আসলেই অনেক ব্রাইট, ট্রু। আমি বলছি না যে তাদের মন মানসিকতা আমাদের থেকে অনেক ডিফারেন্ট, তাদের চলাফেরা, তাদের মেন্টালিটি, তাদের দেখার দৃষ্টি। একটা পিঁপড়াকে আমরা দেখি একটা পিঁপড়া, ওরা দেখে ওয়াও একটা পিঁপড়া, হতেই পারে। হ্যাঁ, হতেই পারে। তো অনেক ডিফারেন্ট ছিল। আমি বাসায় চলে আসি, আসার পরে ধুম মার খাই আবার, বিকজ অফ আমি 1 ঘন্টার কথা বলে আমার মার কাছ থেকে 2 ঘন্টা লেট করেছি। তো ইভেন আমার এখানে একটু কেটেও যায়, ব্লাড পড়তে থাকে, তো আমি অনেক কান্না করি। আর সেই দিনটা ছিল ঈদের দিন। প্রচুর চাপে থাকতেন আপনি, আমি যেটা বুঝতে পারছি। আপনার ফ্যামিলি থেকে হয়েছে কি, আমি আমার বড় বোনের থেকে একটু দেখতে লম্বা, বয়সের আগে লম্বা ছিলাম, সুন্দর ছিলাম। তো আমার মার কথা, আমার জন্য না, যে মিরপুর স্থানীয় এলাকাগুলো যেরকম আপনার টাকা পয়সা আছে, আপনার জন্য বিয়ের প্রস্তাব আসতে থাকে ছোটবেলা থেকেই। আপনার শিক্ষিতর হার দেখার দরকার নেই, আপনার বিয়ে করা মানে হচ্ছে আপনার বাপের টাকা পাওয়া, এই টাইপের। তো যে কারণে আমাকে একটু আসলে প্রেশারে রাখা হতো বাসা থেকে, যেন আমি কোনো ভুল ওয়েতে না যাই। তো যাই হোক, আমার বিয়ে দেখা হচ্ছিল, আমি খুব শর্ট করে বলি জায়গাগুলো, বিয়ে দেখা হচ্ছিল এই টাইমটাতে। তো যেদিন আমাকে দেখতে আসবে, আমি ওকে কিছু না বলি, আমি ধাপ করে বাসা থেকে বের হয়ে যাই। বের হয়ে গিয়ে ওকে আমি বলি আমি তোমার সাথে দেখা করতে আসছি, ও জানে না বিষয়টা, আসলে আমাকে দেখতে আসবে বাসায়। আর আমি খুব ভালো করে জানতাম দেখতে আসা তো ছুতা এগুলা, এটা বিয়ে দিয়ে দিবে ধরে বাঁধবে। হ্যাঁ, কাবিন, আমার বোনের কাবিন হয়নি, আমার ফুপিদের এরকম কাবিন হয়ে গেছে, পরে উঠিয়ে দিচ্ছে। তো দেখতে আসবে যে ওই পার্সনটার আমি নাম বলবো না, বা তার পোস্টটা বলবো, বাংলাদেশ ব্যাংকের অনেক হাইলি পোস্টে ছিলেন উনি তখন। উনি হয়তো এতদিন রিটায়ার্ড করে ফেলেছেন, গভর্নরের ছেলে, একমাত্র ছেলে, কানাডায় থাকেন উনি দেখতে আসছেন। আমি আগেই বলেছি ভাইয়া, এগুলা দেখা মানে কি, তো বিয়ে তো দিবে, দেখতে ছেলে যেমন নিব। আর আমার তো হচ্ছে যে একই কথা, যে আমি ওদের পছন্দে বিয়ে করবো না, কারণ আমার বড় বোনের যে বিয়ে হয়েছে, হাজবেন্ড থেকে তার এজ ডিফারেন্স প্রায় 20 বছরের ডিফারেন্স, তো এরকম একটা এজ গ্যাপে বিয়ে হয়েছে। তো যে আসতেছে সে অলরেডি কানাডায় কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছে, একমাত্র ছেলে, স্বাভাবিক আমার থেকে তো বয়স এজই হবে। তো আমি ওকে ফোন দিই, আচ্ছা আমি ওকে বাসার নামে আমি ডাকতাম ওকে বিপু, ওর নামটা আসলে বিপু না, অনেক বড় কোনো একটা নাম, এটা বলাই যায়, বিপু ডাকতাম। আমি দেখা করতে আসি, হ্যাঁ আসো। তো এখন ভাই আমাকে সন্ধ্যায় দেখতে আসার কথা, আমি ঠিক মাঘের বাজানোর 15 মিনিট আগে কিছু না বলে বাসা থেকে বেরোয় যাই। আম্মুকে জাস্ট বলে আমি পার্সোনালি গিয়ে বুকলাকটা করে আসতেছি, বলে বেরোয় যে কোনো ব্যাগ ছাড়া, কোনো কাপড় চোপড় ছাড়া, কিছু না, জাস্ট আমি ওর সাথে দেখা করতে যাই। আমি ঘুরতেছি ফিরতেছি, আইসক্রিম খাচ্ছি, যে কাজটা আমি এতদিনে তার সাথে মাত্র আমার একদিন দেখা হয়েছিল, তার সাথে আমি সব বলেছি এটুকুই, যা ঘুরছি ফিরছি আইসক্রিম খাচ্ছি, রাত্রে 9:30 বাজে, তুমি বাসায় যাবো না? তখন আমি তাকে বলি যে আমাকে না দেখতে আসছে, আমি বাসায় যাবো না, আমি যদি যাই আমাকে বিয়ে দিয়ে দিবে। এখন বেচারাও তো বিপদে পড়েছে, জানা নাই শোনা নাই, এখন ধাপ করে মেয়ে বলছে আমি বাসায় যাব না। ট্রু। তো তার ফ্রেন্ডদেরকে ফোন দেয়, তার ফ্রেন্ডরা বাসায় আসে, তারাও কোনো না কোনো তখন চ্যানেলে আছেন, বাট তারা কেউ বিয়ে করেনি, সদ্য তারা হয়তো বা অ্যাসিস্ট্যান্ট প্রডিউসার ঢুকেছেন, এই টাইপের। তো এখন তাকে ধাপ করে বলেছে, তারা তো বলেছে তো কেস খাবি, মামা 18 বছর হয়নি বিয়ের, তুই তো কেস খাবি। আমি বলছি আমি তো বাসায় যাবো না, কারণ ভাই আমি এটুকু জানি, আমি লাইফে প্রথম একজনকে
না ভালোবেসেছি। মানে আপনি তখন পর্যন্ত কি কথাবার্তা হয়েছে, ভালোবাসা আদান প্রদান? হ্যাঁ হয়ে গেছে। তারপরে দেখা করতে গেলাম ইয়েলো টি শার্ট। ওকে, অলরেডি ফোনেই চলছে, ফোনে মানে লাভ রিলেশনশিপ হয়ে গেছে দুজনে, সব এভরিথিং। জাস্ট ওই যে আমি শুটিং করেছি একদিন একটু দেখা হয়েছে, এই তো তা, তখন তার ওইভাবে দেখিনি। ওকে, ডিরেক্টর প্রডিউসার আমার কি, তো এখন সে কোথায় যাবে অলরেডি। এই কথা বলতে বলতে আরেকটা সিম্পিথি আসলে কাজ করে, সেটা হচ্ছে যে ওর মা মারা যায় তার আমার এই ঘটনার 41 দিন আগে। ওকে, মানে আপনার এই বাড়ি থেকে বের হয়ে যাওয়ার 41 দিন আগে? হ্যাঁ, তার মা মারা যায়। সে মাত্র সদ্য তার আগের দিন তার বাড়ি থেকে বাসায় আসে, ঢাকায় আসে, মানে 40 করে, যেটা আমাদের কালচারে আছে আর কি। হ্যাঁ, তো তখন খুব কান্নাকাটি হয়, তখন একটু বেশি বেশি ফোনে কথা, তখন তো শুধু সারা রাত না, দিন রাত 24 ঘন্টায় ফোনে কথা হচ্ছে আমাদের। তো এখন কোথায় যাবে? তো তারপরে তার একটা ফ্রেন্ডের, অলরেডি ফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে, অবভিয়াসলি তারা একটা সিনিয়র পর্যায়ে তারা। তো ওই বাসায় আমাকে নিয়ে গিয়ে রাখে এক রাত। অলরেডি আমার সব ফোন তো আমি বাসায় রেখে আসছি, দুটা ফোনই, কারণ আমি জানি যে আমি আজকে যদি ফিরি আমাকে বিয়ে দিয়ে দিবে। এখন কোন আঙ্কেলের সাথে বিয়ে দিবে না কোন ভাইয়ের সাথে বিয়ে দিবে সেটা আমি জানি না। ওই লোক যে আমাকে বুঝবে, আসলে আমি এতগুলা বছর ছোটবেলা থেকে শুধু একটা জিনিস খুঁজছিলাম, কেউ আমাকে বুঝুক। এটা হোক আমার মা, হোক আমার বাবা, হোক আমার ভাই বোন, হোক আমার ফ্রেন্ড, আমাকে কেউ বুঝুক। তো আমার কাছে মনে ছিল সেই পার্সনটা আমাকে বোঝে, কারণ এই প্রথম কেউ আমার এত কাছাকাছি এসে কথা বলছে। তো এক রাত অলরেডি পার হয়ে যায়, আমার বাবা মা কাকে ফোন দিবে, ফোন তো কাছে। অবভিয়াসলি থানায় যেতে পারে না তারা, কারণ ফ্যামিলি স্ট্যাটাস, মান সম্মান, অবস্থা খুবই খারাপ ছিল আমার বাবার। এক রাত যায়, এক রাত আমি আন্টির সাথে ঘুমাই, ওই যে আন্টির বাসায় নিয়ে যাওয়া হয় তার ছেলের সাথে, তার ছেলে অলরেডি ম্যারিড। তো আন্টির সাথে ঘুমাই, পরের দিন হচ্ছে বিয়ে হয়, কাবিন, 1 লাখ টাকা কাবিন করা। দাঁড়ান, মানে বিয়ে হয় মানে বিপুকে আপনি বিয়ে করলেন? হ্যাঁ, ওই আন্টি বিয়ে দেয় পরের দিনই। এই বিয়ে ঘটিত বিষয়ে আরেকটি কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছিল এরা আমাকে কেউ আদর করে না, ভালোবাসে না, তো এখান থেকে আমি বের হতে পারলেও আছি। লজিক্যালি ইউ আর কারেক্ট ইন ইউর পজিশন, বাট বিপুর ক্ষেত্রে কি ছিল? বিপু তো আপনার চেয়ে অনেক বেশি সিনিয়র ছিল, লাইক 17 or 18 years। ও কি এই ধাক্কাটা মেনে নিতে পারছিল যে হঠাৎ করে এরকম একটা বিয়ে করে ফেলতে হবে? অবভিয়াসলি, হোয়াই নট? কেন সে মেনে নিয়েছিল আমি কিছুক্ষণ পরে বললেই বুঝবেন যে আসলে কেন সে মেনে নিয়েছিল। আমি তো আমার বোনের বাসায় বেড়াতে যেতাম না, তো আমি আসলে জানি না বিয়ে ওয়ার্ডটার মিনিংটা যে কত বিশাল, একটা মানুষের লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে। আমার কথা আসলে আমি বাসায় যাবো না, সো বিয়ে ইটস পারফেক্ট। দেন আমার কাজে ডেকে এনে বিয়ে করা হয়। তখন বিয়ের পরে কি করব, আমি তাকে তখনও সে দিচ্ছি যে তুমি তোমার মতো যাও, আমি আমার বাসায় যাই। বিয়েটা তো আর হবে না, সে ভেঙে গেছে, বাসাকে আব্বুকে বলবো বিয়ে করে ফেলছি, তাতে আমার কোনো ছেলের সাথে আমাকে বিয়ে দিবে না। আপনি চিন্তা করেন, তখন আমার মাথায় বিয়ের জিনিসটা ঢুকছে না। তো যে কথা সেই কাজ, আমি দুপুর সকালবেলা বিয়ে করি, বিকেলে আমি আমার বাসায় চলে যাই, আর ওর বাসায় চলে যায়। হ্যাঁ, কিছুই কিন্তু না এর ভিতরে, কিছুই হয় না। আপনি ওর সম্পর্কে জানতেন? ফ্যামিলি স্ট্যাটাস কি, কোথায় কি আছে না আছে, বিয়ে পর্যন্ত জানতেন? আমি জাস্ট এতটুকু জানতাম যে ওরা 3 ভাই ছিল। ওর বাবা একজন সরকারি চাকরিজীবী ইঞ্জিনিয়ার ছিলেন, তাদের ফরিদপুরে একটা বাড়ি ছিল 3 তলা ফাউন্ডেশন দিয়ে, শিক্ষিত পরিবার ছিল, ইটস ট্রু। এইটুকুই জানতেন? হ্যাঁ, ওর মাস্টার্স কমপ্লিট করা, তারা 3 ভাই মাস্টার্স কমপ্লিট করা। বাট হ্যাঁ, তার সংসার চলে, তার টাকা তার বাবা অলরেডি রিটায়ার করেছিল, ওই রিটায়ারমেন্টের টাকা তো অলরেডি বাড়ি করে ফেলেছে তারা। আর কিছু না, ঢাকায় কিছু নাই, সে মেসে থাকে, এগুলো আমি জানতাম। তো আলটিমেটলি বাসায় ফেরত গেলাম। ফেরত যাওয়ার পরে আমার বাসায় তো হইচই লেগে গেছে। এখন বাসায় যে আমি ব্যাগ গুছাচ্ছি, কেন আমার কাপড় চোপড় যা আছে আমি নিয়ে যাবো। তো আব্বু আমার হাত ধরে বলছে তুই কোথায় যাবি? তখন আমি বলেছি আব্বু আমি বিয়ে করে ফেলেছি। আব্বু মাথায় হাত দিয়ে, বিয়ে করেছিস মা? আচ্ছা ঠিক আছে, কোনো বিষয় না, তুই ছেড়ে দে, তুমি কিছু হবে না, তুই বাসায়। আব্বু না পাগলের মতো করতেছিল, তুই যাইস না। আর আম্মু তো পিছন থেকে কত ভাষায় গাড়ি গালাজ করতেছে, এইবার দেখছো তোমার মেয়ের হ্যান ত্যান, আসলে কি তুই বিয়ে করে আসছিস কিনা, শুধু শুধু রাত থেকে আসছিস, এই টাইপের। তো আমি আব্বু বলছি না আব্বু আমি বিয়ে করে আসি। তো ছেলে কই? তুই ছেলের ডাকা। তো আমি ওরে ফোন দিলাম, ও ভয় পাচ্ছে। আমি কিনা আসো, কিছু হবে না, আমার বাবা কিছু করবো। ও তো আপনার ফ্যামিলি সম্পর্কে জানতেন? সব জানতো, ইভেন আমাদের গুলশান বাসা পর্যন্ত একদিন আসছিল, ওই যে শুটিং এর আগে কথা বলতে। শুটিং এর আগে তো আসলে কথা বলতে হয়, তো এরকম কথা বলতে। তো ছেলেকে আমি ডাকালাম, ও আসলো। তো আব্বু বলতেছে তুমি ওকে ছেড়ে দাও বাবা, তুমি ওকে হ্যান্ডেল করতে পারবা না, তুমি ওকে ছেড়ে দাও। আব্বু খারাপ বিহেভ করছে না। আর আমি বলছি আব্বু তুমি এমন করছো কেন, তোমরা বিয়ে দিতে, আমি বিয়ে করছি, তোমরা তো এটাই চাচ্ছিলা যে আমি এখান থেকে বের হয়ে যাই, আমি সবার অশান্তির মূল। আমার মাথায় তখন ওটাই ঘুরছিল ভাইয়া। তো আমি ব্যাগ গোছাবোই, আব্বু আবার তাও খুব প্রেশার ক্রিয়েট করতেছে না যদি আমি অসুস্থ হয়ে যাই। হ্যাঁ, তো ব্যাগ গোছাচ্ছি, আমি নিচে নেমে যাচ্ছি ব্যাগ নিয়ে। আব্বু শুধু ওর হাত ধরে বললো বাবা আমি জানি না আসলে শ্বশুরের হাত দিয়ে কি বলে, আমার মেয়ে না মুরগির রান ছাড়া ভাত খেতে পারে না, তো তুমি প্লিজ ওকে মুরগির রান ছাড়া ভাত দিও না।
ইউ হ্যাড, আমি জানি না হ্যাড বলবো কিনা, মানে আপনার বাবা বেঁচে আছেন কিনা, এক্সট্রাঅর্ডিনারি ফাদার টু বি অনেস্ট। তখন আমি আব্বুর বলছি তুমি কাঁদছো কেন, তুমি কাঁদতেছো কেন, আমার কাছে খুব ইজি ছিল বিষয়গুলো, তুমি কাঁদতেছো কেন। তো এই কথা বলে বলে আমি চলে যাই ওর সাথে। আব্বু আবার জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছ, ঠিকানা রেখে দিছে, ফরিদপুর আমাকে নিয়ে যায়। তো জীবনও ভাই লঞ্চ ছড়ি নেই, ফরিদপুরে পদ্মা পেরোতে হয়, জীবনও দেখি নাই, কি বলে যে ফেরি পার হতে হয়, ফেরি দেখিনি। তো ওর বাসায় যখন আমাকে নিয়ে দাঁড় করায় বলা হয় যেরকম আমি বিয়ে করেছি, মাত্র 42 দিন হয়েছে ওর মা মারা গেছে, ওর বাবা আমাকে জড়িয়ে ধরে কান্না করে। কারণ ও 3 ভাইয়ের মধ্যে মেজো ছিল, বাট ওর বড় ভাই তখনও বিয়ে করেননি, একটু মেন্টালি প্রবলেম ছিল বলাতে, ওই আসলে বড় ছেলের দায়িত্বে ছিল। আমার শ্বশুর ওয়াও ছিলেন, সিম্পলি ওয়াও। আমি আব্বা ডাকতাম। আমার বাবার পরে যদি লাইফে আমি কোনো সেকেন্ড ফ্রেন্ড পেয়ে থাকি সেটা হচ্ছে উনি। বিউটিফুল। তো মানুষ সবসময় শ্বশুরবাড়ির সম্বন্ধে বাজে বলেন, আমি জানি না, আমি এখানে একটু ডিফারেন্ট। তারা প্রত্যেকে ওয়াও ছিল। আমার বাবা 15 দিনের মাথায় আমার বাবার মামাকে পাঠায় দেখার জন্য ছেলের ফ্যামিলি। 15 দিন কথা বলে না, শুধু আমার বাবা কথা বলে, কেউ আমার সাথে ফোনে কথা বলে না, রাগ। হ্যাঁ, তো পাঠায় কি অবস্থা দেখে টেকে আসে, তো পছন্দ হয়। আসলে তো পরিবারটা পছন্দ হওয়ার মতো ট্রু, কারণ আমার বাবা কখনো বড় মেয়েকে যে টাকা পয়সা দেখে বিয়ে করেছেন তা না, সে সার্টিফিকেট দেখতো আর ফ্যামিলির গোড়াটা কেমন। ওরাও একটা সম্ভ্রান্ত পরিবার ছিল, ট্রু। দেন হচ্ছে বাসা থেকে বাসায় আমাকে আনানো হয়, ওখান থেকে আব্বু আবার লোক পাঠায়, সব পরিবার খোঁজ খবর নিয়ে পছন্দ হয়েছে আমাকে আনানো হয়। তো ফ্যামিলিক্যাল ভাবে তো সবাইকে ডেকে বিয়ে দিতে হবে। আমি যে আবার এই কাজ করেছি আমার ফুপি চাচারা কেউ জানে না, শুধু আব্বু আম্মু আমার ভাই বোন তারা এই 4 জন জানে। কারণ গুলশান আর মিরপুর একটু ডিস্টেন্স আছে, তো চাইলে আপনি কথা লুকাতে পারেন। তো এখন সবাই জানাজানির আগে তো আমাকে নিয়ে আসা হয়, ছেলে পছন্দ এটা সেটা, কয় টাকা স্যালারি পায় এটা সেটা, তো মিথ্যা বলতে হবে। তো আব্বু বিয়ের শাড়ি কিনে দেয়, পার্লারে পাঠায়, ছেলের পাঞ্জাবি থেকে সবকিছু কিনে নিয়ে এসে ঘরোয়াভাবে একটা কাবিনের অ্যারেঞ্জমেন্ট করে আব্বুরা বুঝে আব্বুরা বিয়ে দিয়েছে, যাতে তাও আমাকে কেউ খারাপ কিছু না বলে। ফ্যামিলি সম্মান, আসলে ফ্যামিলি স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে ভাই অনেক কিছু করতে হয়, অনেক কিছু মুখে চেপে সহ্য করতে হয়। বিয়ে তো হয়ে গেল, ফ্যামিলি হবে, সবাই চলে গেল। ওইটাই ছিল আমাদের ফার্স্ট আসলে বাসরাত আমাদের বাসায়, 15-20 দিন পর। আচ্ছা, আব্বু আমি যদি বুঝি আপনার বড়টা যেরকম, সেটা হচ্ছে আপনি বিষয়টা বুঝতেন না, কিছু করতো না কখনো মাথায়, রাইট? বুঝতাম না বলবো না, যেহেতু সিরিয়াল দেখি একটু হলেও বুঝি ভাইয়া। ওকে, সো আমরা সিরিয়ালের এত খারাপ গুণ বলতাম, আমার মনে হয় যে এরকম লোনলি যারা থাকেন তাদের জন্য সিরিয়াল অনেক বড় একটা ভূমিকা পালন করছে। ওকে, ছেলেকে ডাকায় জিজ্ঞেস করছে তোমার স্যালারি কত। এখন এটা আমি চ্যানেলের একটু গোপন কথা বলতে যাচ্ছি, যে স্যালারি আসলে একটু মোটামুটি কমই থাকে। তো আমরা যেটা বলি না বাজেট পাস করাই, এখন বাজেট থেকে আসলে যেভাবে মারা যায় টাকাটা, ওইটা আমরা যেটা বলি সরকারি ভাষায় ঘুষ, আর প্রাইভেট চ্যানেল গুলাতে বাজেট থেকে আমরা টাকা মেরে মেরে যেভাবে আসলে আলগা টাকাটা ইনকাম করি। মানে বিষয়টা হচ্ছে এরকম যে কোনো একটা প্রোগ্রামের বাজেট থাকে, ওই প্রোগ্রামটার জন্য যে বাজেটটা পাস হলো সেই বাজেট থেকে যতটুকু পরিমাণ আমি নিজের জন্য মারা যায়। এটা সব প্রডিউসার করেন আমি ঠিক বলবো না, বাট আপনার ক্ষেত্রে বোধহয় আপনি এরকম একটা অভিজ্ঞতা, প্রডিউসারই করে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ভাই আপনি প্রডিউসার ওয়াইফ ছিলেন বলে আপনি হয়তো এটা বলতে পারছেন, বাট আমার রেডিওর জায়গা থেকে আমার এটা বলাটা উচিত হবে না। ওকে, আমি আগে বলেছি পালেটা মিউট করে দিই। ওকে, রাইট, জাস্ট ফান, আপনারা এটাকে সিরিয়াসলি নিয়েন না, সব প্রডিউসার এটা করেন। আসলে সব জীবন ক্ষেত্রে সবাইকে অনেক কিছু করতে হয়, আর যারা অনেক উপরের লেভেলে উঠেছে তারা এগুলো করে উঠেছে, সেটা এমন কোনো বিষয় না। ইটস ইওর অপিনিয়ন, আমি আপনার অপিনিয়ন রেসপেক্ট করি, বাট বিলিভ করবো কিনা সেটা আমার স্বাধীনতা আছে। বিলিভ না করলে কিছু করার নেই ভাইয়া। তো আব্বু বলে তোমার সিম্পলি স্যালারি বলো আমাকে 12,500। তো ওইটাও বলতেছিল কিভাবে যে আমার আউট ইনকাম আছে, এটা বলতেছিল? হ্যাঁ, এটা বলেছে আউট ইনকাম সহকারে, মোট খুব বেশি তখনও থাকে না। তখন বেশ কিছু চ্যানেল মাত্র আসছে অন ইয়ারে, তারা লোক নিবে, এই কয়টা ছাড়া। বিয়ে করলেন কত সালে? 2005-এ। 2005-এ 12,000 টাকা কিন্তু খারাপ না, ভালো। আমার বাবার কাছে আমার মেয়ের একটা ড্রেসের দাম এক্স্যাক্টলি আপনার বাবার তুলনায় তো 12 টাকা, আমি এসেছি, এটা কিছুই না। তো আমার বাবা বলছে তুমি আমার মেয়ের একটা ড্রেসের দাম কত তুমি জানো? ওর আপ টু বটম তোমার 2 মাসের স্যালারি লাগবে। তো তুমি ওকে বিয়ে করলে, তুমি এগুলো জানতা না? হ্যাঁ জানতাম। তাহলে তুমি ওকে বিয়ে করেছো? ও জেনে আসছে আমার কাছে, ওর সে ছিল। তো আমি একটা চ্যানেলে অলরেডি ইন্টারভিউ দিয়েছি, আমার জবটা মেবি হয়ে যাবে, তো হয়ে গেলে আলহামদুলিল্লাহ বেটার কিছু হবে, ওর সে ছিল। তো আমাকে তখন আমার ভবিষ্যৎ কি, এখন আমাকে ফরিদপুরে রাখবে, ও 3 মাসের সময় হলো, 3 মাসের মধ্যে ঢাকায় বাসা করে আমাকে আলাদা করে নিয়ে আসবে, এই টাইপের সে। আর অলরেডি গুলশানে যে 2টা ফ্ল্যাট, একটা আমার ভাইয়ের নামে, একটা আমার বোনের নামে, এই টাইপের রাখা হলো।
তো অলরেডি ধানমন্ডিতে আমাদের ফ্ল্যাট ছিল, তো ওগুলো তো ভাড়া দেওয়া অবভিয়াসলি। তো 3 মাস আমাকে এখানে রাখা হবে, তো আমি ফরিদপুরে আবার চলে যাই। আমার বাবা অনেক কান্না করে, আমার মাও এত কান্না করে না। আমার বাবা মনে হচ্ছে তার, আমি আমার লাইফে বাবাকে যতবারই কাঁদতে দেখেছি আমার জন্য দেখেছি, আমার কোনো ভাই বোনদের জন্য না। অনেক কান্নাকাটি করে। আমি ফরিদপুরে ফেরত যাই। এর মধ্যে ঠিক 15 দিনের মাথায় সে হয় যে আমি প্রেগনেন্ট। মানে আপনার যেটা ছিল যে ইনিশিয়াল কনসিভ করা যেটা বলে, মানে কোনো ধরনের কোনো গ্যাপ ছিল না, আপনি কোনো বুঝতেন না। এবং কেন ও তো বুঝতো, কারণ 17-18 বছরের সিনিয়র ছিল। আমি তো জানি না, আমি জাস্ট এই জন্য তো আমি এখানে আসা। ওকে যাই, হ্যাঁ তারপর? হ্যাঁ, তো অলরেডি আমি প্রেগনেন্ট থাকি। তো এটা বুঝতেও তো 1-1.5 মাস টাইম লাগে। ডাক্তার কাছে নিয়ে যাওয়ার পরে বুঝতে পারছি। তো যতক্ষণ বুঝতে পারছি তখন আর ফেলার টাইম নাই, মানে দেরি হয়ে গেছে। 3 মাস ক্রস করে ফেলেছে। হ্যাঁ, তো এটা আমার আব্বু আম্মুকে যখন জানাই, আমার আব্বু কান্না, হিউজ কান্নাকাটি করেছে। তুই তো মরে যাবি, তো তোকে ঢাকায় নিয়ে আসতে বল, এই টাইপের। তো আমার বার্থডে থাকে, আমার এখনো মনে আছে ভাই। ওই 3 মাস আমি অনেক কষ্ট দেখেছি, খাওয়া দাওয়ার। আমি ওর দোষ দিব না, কারণ আপনি জেনে শুনে এসছেন। না, আমি খাবারের কোয়ালিটি জেনে আসিনি, স্যালারি জেনে এসে। ঢাকা শহরে ভাজা ছিল কিনা সেটা ঢাকা শহরে কি আছে না আছে সেটা জেনে এসেছি, আর তো কিছু না। ওকে, হ্যাঁ বলেন তারপর। তো আমার ওজন 45 হয়ে যায় প্রেগনেন্ট অবস্থাতে। আচ্ছা, প্রেগনেন্ট অবস্থাতে 45 তো কিছুই না তাহলে। আমি এরকম শুকনো ছিলাম, খুবই খারাপ অবস্থা হয়ে যায়। তো আমি যখন ঢাকায় আসার জন্য ও খুব প্রেশার দিচ্ছিল আব্বুরা, ও আমাকে আনবে না। তো পরে বাবাই প্রথম তার সাথে রাগ করে বিহেভ করে কথা বলে, ফোন করে, তুমি যদি আমার মেয়েকে না নিয়ে আসো তাহলে আমি আমার মেয়েকে কিন্তু আনাবো সাথে তোমাকে পুলিশে ধরবো, তুমি আমার মেয়েকে আমার কাছে এনে দিচ্ছ না কেন। আব্বু অস্থির হয়ে যাচ্ছিল। প্রেগনেন্ট আমার মেয়ে, শাশুড়ি নাই, যে ননটা রান্না করতেছে, তারও বয়স 16-17 বছর, তারও বিয়ে হয়নি। ডিফিকাল্ট সিচুয়েশন। হ্যাঁ, শ্বশুর ছেলে মানুষ কি বুঝে, তারা কি খেতে পছন্দ করে এরকম। তো আমার বার্থডে ছিল 21শে জুন, 12 ঘন্টা রাত 12 ঘন্টা দিন, এই একটা দিনই হয় 365 দিনে। তো আমি 21শে জুনের দিন আমার দেবরকে সাথে নিয়ে বাসায় আসি। আমার দেবরও অলরেডি তখন মাস্টার্স কমপ্লিট করা, অনেক এজে বড় তারা, বাট আমি অনেক তুই করে বলতাম, অনেক ফ্রেন্ডলি রিলেশন ছিল। আমাকে অনেক বলতো, তুই আমাকে আপনি করে বল, আমি ওটা বলতাম তুই যা ফর দেবর তো এই টাইপের। তো 21শে জুন আমার বাসায় আসি। আমি এসে দেখি আমার বাবা, না বলে আসি, সারপ্রাইজ ছিল এটা, না বলে ঢাকায় চলে আসি, ওকে নিয়ে আসি, বাট আব্বুকে জানাই যে আমি আজকে আসতেছি। এসে আমি সোজা বাসায় ঢুকে দেখি যে আমার বাবা আমার বেডরুমে, আমি যে জায়গাটায় ঘুমাই ঠিক সেই জায়গাটায় বিছানায় এরকম উঠ হয়ে শুয়ে আছে। আচ্ছা আচ্ছা। এবং প্রতিদিন উনি সন্ধ্যা পর্যন্ত এখানেই শুয়ে থাকেন, সন্ধ্যার পরে তার বেডরুমে আসে। তো আমাকে দেখে আমার বাবা কান্না করে দেয়, বিকজ অফ আমার শরীর স্বাস্থ্যের, আমার কোয়ালিটি এগুলা দেখে। আর আম্মু, ওই প্রথম আমি বুঝেছিলাম আম্মু আমাকে আদর করে। আম্মু মিস করেছে স্বাভাবিকভাবে। আম্মু দেখি কান্নাকাটি শুরু করছিল, চিল্লাপাল্লা করে, উল্টা ওই যে তখন রাগ করতেছিল, ফকির নিয়ে গেছে, বিয়ে বসছিস, কি অবস্থা করছে, আমার মেরে না খায় মায়েরা ফেলতেছে, এটা বলতেছে, সে কাঁদতেছে, কিন্তু সে কিন্তু আমার নামে বদনাম করতেছে। এখন বুঝছিস কোথায় গিয়ে বিয়ে পড়ছিস, সে কাঁদতেছে, আমি দেখতেছি আমার মা আমার জন্য কাঁদতেছে, কিন্তু আমাকে বকতেছে। এই প্রথম বুঝছি যে সে আসলে আমাকে আদর করে। আমি ভুল শাসনটাতে আমি ভুল বুঝেছি। আমি এটাও বলতে চাই প্রত্যেকটা সন্তানদের কাছে, প্রত্যেকটা বাবা মার কাছে যেভাবে বলতে চাই যে সবাইকে একভাবে ট্রিট করবেন না, প্রত্যেক সন্তানদের কাছেও বলতে চাই বাবা মার আসলে ভালোই চায়। রাইট, হয়তো ওই রাগারাগি করেন, কিন্তু রাগারাগিটাই আসলে আদর, ওইটাই ডিফারেন্ট। রাইট রাইট। তো তখন আব্বু সাথে সাথে হাফিজুর রহমান, বাংলাদেশের গাইনির যে হেড, তার কাছে আমাকে নিয়ে যে ডাক্তার দেখায়। তো তাকে বলেছে তোমার 3 মাস লাগবে না, তুমি বাসা নিবা কি নিবা জানি না, আমার মেয়েকে আমি ডেলিভারির আগে এখান থেকে যেতে দিব না। তো আমি আব্বুর কাছে থাকতে থাকি, ও সপ্তাহে শুক্র শনি এখানে এসে থাকে, বাকি দিন চলে যায়। দেন ধানমন্ডিতে 2 নম্বরে আমার ফ্ল্যাট রেডি করা হলো। আব্বু ভাড়ার বাসায় তার মেয়েকে দিবে না, 2টা কাজের মেয়ে রেডি করা হলো। তো আমার বেবি হয়েছে পরের বছরই 2006 ডিসেম্বরের 8 তারিখে। মানে বেবিটা ছিল আপনাদের? হ্যাঁ, ছেলে। বাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, আমি তো ভাই পালতে পারি না, আমার বাবা মা দুজন মাঝখানে নিয়ে ঘুমায়, আমি আমার বেডরুমে ঘুমাই। So at least you got your family back. না, আমি আমার বাবা মার সাথে থাকতেছি, মাত্র হয় না 40 দিন তো পার করতে হয়। আমার বাবা মা দুজন তাদের নাতিকে মাঝখানে নিয়ে ঘুমাচ্ছে ছেলে মেয়ের মতো। আম্মু পালছে, কারণ ইমেচিউর চাইল্ড ছিল, 8 মাসে হয়ে গেছে। খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। হ্যাঁ, তো ওকে এভাবে কোলে নেওয়া লাগতো। ওর মানে 1 কেজিও হয় নাই, পয়েন্ট সামথিং তার গ্রাম ছিল, পাউন্ড ছিল, তো এইটুক ছিল, তাকে এভাবে রাখতে হতো।
তো ওই জন্য আম্মু আব্বু দুজনের মাঝখানে রাখতো তাদের সন্তানের মতো। আর আমি আমার রুমে নাক ডেকে ঘুমাতাম এসি ছেড়ে। বুঝতেন না আসলে, বুঝতাম না আসলে বাবা মা। তো আমি আমার ফ্ল্যাটে চলে যাই, তো আব্বু দুটো কাজের লোক রেডি করে দিয়ে দেয়। আমার মেয়ে রান্না করতে পারে না, একটা বাবুর্চি একটা ঘরের কাজ করবে। আমার মেয়েকে দিয়ে রান্না করানো যাবে না, কাজের লোকের বেতন আব্বু দিয়ে দিবে উইথ কার। আমার এখনো মনে আছে 17.5 লাখ টাকা দিয়ে জি করলা কার আমাকে কিনে দেওয়া হয়, উইথ ফার্নিচার সহ, কার সহ, জামাই সহ আমাকে ফ্ল্যাটটাতে প্রথম উঠায় দেওয়া হয়। আচ্ছা, উইথ কাজের লোক। বিপুর কি কোনো আপত্তি ছিল এই বিষয়গুলো নিয়ে? কোনো কিছুতে না, শুধু বলতো কি দরকার ছিল তোমার আব্বুগুলো পাঠায় আমাকে ছোট করতেছে, জাস্ট বলার দরকার বলার ছিল। ওকে ফাইন। ভাইয়া এখন মানুষ টর্চার করে যৌতুকের জন্য, কখন যখন তার চাহিদা বলা লাগে তো বলতেই হচ্ছিল, বলার আগে সবকিছু পেয়ে যায়, সব পেয়ে যাচ্ছিল। তো আমি ধানমন্ডিতে থাকতে থাকি, আমার কাজিনের বিয়ে হয়, ওখানে যাই আমি কাজিনের এখানে মিরপুর আমার ফুপির বাড়িতে। কাজের মেয়েদেরকে রেখে আমার বাচ্চাকে নিয়ে আম্মুকে নিয়ে আমরা সবাই যাই। তো একদিন থাকি ওখানে, থাকার পরের দিন বাসায় আসি। তো পরের দিন সারাদিন কিন্তু আমি না খাওয়া, হুই হুল্লোড়ে দৌড়াদৌড়িতে, তো আমি না খাওয়া। তো বাসায় এসে খাবো, ধানমন্ডিতে বাসায় এসে আমি কাজের মেয়ে বললাম যে আমার একটু ভাত দাও। আমি কিন্তু অনেক ভাত খাতর, না এখনো, সকালে ভাত খাই, দুপুরে ভাত খাই, রাত্রে ভাত খাই, ভাত ছাড়া আমি বাঁচতে পারি না। পরিমাণে কম খাই যে কারণে মোটা হই না। ওকে, আমি বাসায় আসার পরে যখন আমি ভাত খাবো, ভাত মা খাচ্ছি, আমি ভাতটা মা খাচ্ছি, আমি কাজের মেয়ে বলতেছে আপু আমি না আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বল। বলে ভাইয়া জাস্ট খালি ফার্স্ট লাইনটা মুখে নিবো, এর মধ্যে কাজের মেয়ে পাশ থেকে আমাকে বলে আপু ভাইয়া না কালকে রাত্রে আমার রুমে আসছিল। বলতেছে যে আপি ও আমার ভাইয়া না আমার রুমে আসছিল। তা আমি না ভাতের লবণটা ফেলে দিয়ে আমি ভাবলাম যে হয়তো আমি ভুল শুনছি। আমি কি বললা? বলে কি ভাইয়া না রাত্রেবেলা আমার রুমে আসছিল। হ্যাঁ আসতেই পারে, তো অলরেডি বিয়ে 1 বছর পার হয়ে 2 বছরে তো আমি বললাম যে কি বলছো আমি বুঝিনি, আবার বলো তো কথাটা। তো সে আমাকে বলতেছে যে আপু ভাইয়া আমার রুমে আসছে। আমি হ্যাঁ আসতে পারে, তো কারণ আমি আমাদের 14 গোষ্ঠীর ভিতরে না ভাই, আমি আমার আশেপাশে তো কখনো এই টাইপের কথা শুনিনি। আচ্ছা, বলার পরে আমার না, আমি তখন একটা কথা ওকে পাল্টা কোশ্চেন করি যে তোমার গায়ে টাচ করেছে? বলে কি না আপু উনি এসে কয়েকবার প্রস্তাব দিয়েছে। তো আমার তখনও পর্যন্ত ভাই চিন্তা করেন আমার মানে মন মানসিকতা, আমি ওকে বলেছি তুমি ওর সামনে বলতে পারবা? যদি ওর সামনে দাঁড়িয়ে বলে তাহলে তো বুঝবো কথাটা সত্য, দুজনকে মুখোমুখি করি। আপনি 100% একজন অনেস্ট ওয়াইফ যে কথাটা বলা উচিত আপনার সেটাই বলেছেন। হ্যাঁ, তখন বলে হ্যাঁ পারবো। আমি তুমি শিওর তো? পরে যদি মিথ্যা করিস তাহলে কিন্তু আমি তোর চড়া দাঁত ফালাই দিব। তখন কিন্তু আমি মেয়েটাকে কোনো বকাবকি করিনি, কারণ আমি আসলে কি শুনলাম, কিভাবে হ্যান্ডেল করবো ফ্যামিলিকেও জানায়নি। কারণ নিজের পছন্দের বিয়ে তো একটা তো নাক থাকি ভাই, এমনিতে ফ্যামিলির এগেনস্টে গিয়ে বিয়ে করেছি, ফ্যামিলির ঝামেলার কারণে এগেনস্টে গিয়েছি, তো ফ্যামিলিকে তো বলা যাবে না। আমি আগে কুল হলাম, আমার হাত পা কাঁপতেছে, আমি খাইতে পারিনি, ভাত ছড়াই দিল। ও আসছে রাত্রে 11:30 কি 12টার দিকে, ওদের টাইমিং কিন্তু উল্টা পুল্টা থাকে, ঠিক থাকে না। আসার পরে আমি খুব ভদ্রভাবে ভাত খেলাম। ওর আবার আসার পরে 1-1.5 ঘন্টা রেস্ট দেওয়া লাগে, দেন ভাত খায়। তারপরে হচ্ছে ফুটবল খেলা দেখে 1-1.5 ঘন্টা, ওর মাঝখানে চা খাবে। তারপরে রাতে 2:30-3টার কোনো ঘুমাইতে পারতাম না। আর আমার বাবার বাড়িতে রাতে 10:30-11টার মধ্যে সব ঘুমিয়ে যায়। তো ও ভাতটা খাওয়ার পর এসে বসে যায়, আমি একটা কথা বলবো তোমাকে। হ্যাঁ বলো। তো আমি তাসলিমা একটু এদিকে আয়, কাজের মেয়েটার নাম ছিল তাসলিমা, আমি একটু এদিকে দরকার আছে, একটু রুমে আয়। তো রুমে আসলো, 2টা কাজের লোক, একটা কিন্তু জানে না আবার এই কাহিনী হয়েছে যে আরেকটার সম্বন্ধে। বয়স কত ছিল? একই এজের, আমরা আপনার একই এজের ছিল। 1-1.5 বছর ছোট ছিল, অনেক সুন্দরী ছিল। ইটস ট্রু। তো 2টা কাজের লোক, তো আরেকটা ওর থেকে একটু ছোট ছিল, বাট কাজের লোকগুলো দিত আমার ফুপ্পি। সো এখন এই জিনিসটা আমার ফুপ্পিও তো জানতে পারে ও যখন চলে যাবে ও কেন গেল। আমার ফুপ্পির কাছে যেতে হয়, দিয়ে আসি, দেন ফুপ্পির একটা কাজের লোক তাদেরকে আবার দিয়ে আসে বাড়িতে। আচ্ছা, আমার মাথায় তখন সব এগুলা ঘুরতেছে। তো দুজন, আমি শিওর ছিলাম কথাটা মিথ্যা হবে, 100% মিথ্যা হবে এবং আপনি বের করে দিবেন। হ্যাঁ, তো আমি বেডরুমে দরজাটা লাগিয়ে দুজনকে একসাথে করে আমি তাসলিমা কি হয়েছে বল। ও মাটিতে বসা, তো ও বিছানায় বসে, ও তাকিয়ে আছে। হ্যাঁ কি হয়েছে, কি ওকে ডাকছো কেন বেডরুমে? আমি কি হয়েছে কালকে রাত্রেবেলা আমার সামনে একটু বলতো, আমি বুঝিনি। ভাইয়া আমার রুমে গেছে। আমি কি ভাইয়া তোমার রুমে গেছে মানে? ভাইয়া আমার সাথে থাকতে চাইছে। আমি কি থাকতে চাইছে মানে কি? ও তো আর ইংলিশে সেক্স বলতে পারতেছে না, এটা ওয়ার্ডও জানেও না। ভাইয়া আমার লোকে শুইতে চাইছে, জামাই বউ যা করে তা করতে চাইছে। আমি ওর দিকে তাকাইছি, ও খালি কাজের মেয়েটাকে বলছে তুই রুম থেকে বেরো। অলরেডি তুইতে চলে আসে, যেখানে আমি ওর মুখে কোনোদিন তুই শুনি নাই ভাইয়া। কাজের মেয়েকে বলতেছে তুই রুম থেকে বেরো। আমি ওরা বলতেছি রুম থেকে বের হবে কেন? ওইটাও তো একটা অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট বাড়ি, ওইটাও তো একটা সমাজ ভাইয়া। তো আমি ও রুম থেকে বের হবে কেন, আগে বলো আমাকে, কি ও যা বলছে এটা সত্য কিনা? তুই রুম থেকে বের হ। তুই বের হয় রুম থেকে, এমন করতেছে। ও বের হয়ে গেল, দরজা লাগাইলাম আমি। কি হয়েছে আমাকে বলো, কি সমস্যা? ও ধাপাধাপ দাঁড়ালো ভাই, দাঁড়ায় প্যান্ট চেঞ্জ করতেছে, ধাপাধাপ শার্ট চেঞ্জ করতেছে, মানি ব্যাগ। আমি কোথায় যাচ্ছ, উত্তরটা দিয়ে যাও।
কি হয়েছে, এটা কি সত্য না মিথ্যা? আমি ওরে বারবার বাধা দিচ্ছি, তুমি যাইতে পারবা না, যাইতে পারবা না। ও জাস্ট আমাকে ধাক্কা দিল, আমি জাস্ট পিছনে পড়ে গিয়ে পড়ব, বের হয়ে গেল উত্তর না দিই। রাত্রের অলরেডি তখন 1টা বাজে। তো ও বের হয়ে গেল বাসা থেকে। তো বের হয়ে গেছে, আমি আমি আমার তো ওয়েট করে কান্না করা মানে ছাড়া- ওই সময়টা থেকে আপনি ওকে চার্জ করছিলেন, আপনি রেগে আমি যাচ্ছিলেন কিন্তু খুব? বলছি কি হয়েছে, কথাটা কি সত্যি কিনা আমাকে বলো। ওকে চার্জ করার অপশন কি? ও তো ধাপ করে উঠলো, ভাইয়া প্যান্ট চেঞ্জ করতেছে। এর আগে কি আপনাদের ওই ধরনের কোনো ঝগড়াঝাটি হতো? না না, কখনোই না, এরকম কোনো সিন পার্টি হয়নি আমাদের ভিতরে, কখনো টাকা পয়সা নিয়ে ঝগড়া লাগে নাই। ওকে, আর আমি খালি ওকে জিজ্ঞেস করছিলাম একটা কোশ্চেন, এটা কি সত্য কিনা, তুমি কথা বলছো না কেন, তুমি রেডি হচ্ছ কেন, তুমি বের হয়ে যাচ্ছ কেন? তারপর খুব জোরও শাউট করছি না, আমার ছেলে পাশের রুমে ঘুমাচ্ছে। ও তারপর বের হয়ে গেল, আমাকে ধাক্কাটা দিয়ে আমি বিছানায় জাস্ট পড়ে গেলাম। ও আসলে ধাক্কা দিচ্ছে আমাকে সরানোর জন্য সামনে থেকে, নট মারার উদ্দেশ্য, এটা আমি এখন সত্য বলবো। বিছানায় পড়ে গেলাম, ও চলে গেল বের হয়ে। এখন আমি জাস্ট দরজা লাগে রুমে কান্না করা ছাড়া, ওয়েট করা ছাড়া আমার তো কোনো অপশন নাই। সে ভোর 6টার সময় আমাকে ফোন দিল। খুব স্বাভাবিক, রাত্রেবেলা তো অফিসগুলো খোলাই থাকে, চ্যানেলের এডিট কারণ বুঝতে পেরেছি। হ্যাঁ, ওখানে গিয়ে সে অফিসে কাজ করে। এখন আমি ওকে ফোন দিয়ে ফোন ধরে না, সকাল 6টার সময় সে আমাকে ফোন দিল। ফোন দিয়ে বলতেছে আমি সরি, ভুল হয়ে গেছে। আমি কি ভুল হয়ে গেছে? আমি বাসায় আসি, তারপরে তোমার সাথে কথা বলি, তুমি রাগ করো না, চিৎকার করো না। আমি আচ্ছা ঠিক আছে, তুমি বাসায় আসো। তো বাসায় আসলো, ও আমাকে আমি বিছানায় বসা, ও আমাকে আমার সামনে বসে মাথা নিচু করে বলতেছে যে আমার ভুল হয়ে গেছে, আসলে তুমিও বাসায় ছিল না, আমার না ভুল হয়ে গেছে, আমার আর কখনো এরকম হবে না, অ্যাক্সিডেন্টলি আমার ভুল হয়ে গেছে, আমি তো আসলে কিছু করি না, ওকে প্রস্তাবই দিয়েছি। ভাই আমি মেনে নিলাম যে আসলে ভুল হয়ে গেছে, হি ফিল সরি। ওকে ওকে, অ্যাক্সিডেন্টলি পুরুষ মানুষ, আমি ধরেই নিয়েছি পুরুষ মানুষ, ফাইন। আমি কিন্তু মাথায় এত মানে লজিক্যালি এটা চিন্তা করে বলি নেই যে আমি আজকে যদি কাজটা করতাম তুমি কি করতা, এগুলো কিছুই না। ও বললো ভুল হয়ে গেছে, হচ্ছে ফাইন, ভুল হতেই পারে, বাট একটা জিনিস শিওর হলাম যে বাসায় রাতে বাইরে থাকা যাবে না। পর আমার ভিতরে ভয়টা ঢুকে গেল। ওই যে আমি একদিন ফুপির বাসায় ছিলাম, ওকে, তো এরকম 10-15 দিন গেল। এখন আম্মুর কাছে আবার কাজের ক্ষেত্রে কি করলেন? ওকে বের করে দিলেন? না, ও তো ট্রু বলেছে, ও মিথ্যা বলে আমি বের করতাম, ও তো থাকতে দেয় নেই। ভাই আমাকে বলেছে ও না করে দিয়ে দরজা লাগাই দিছে, সো ও সৎ, ও বেটার, ও ভালো, আমি ওকে কেন বের করবো? আমার হাজবেন্ড প্রস্তাব দিচ্ছে, তাহলে আমার হাজবেন্ডকে বের করে দেওয়া উচিত। ওকে না, ওটা মানুষ না? আমার কাছে যেটা লিগেল সেটা লিগেল। তো আম্মুর বাসায় আমি আসছি, আসে আবার থাকছি। পরের দিন সকালে গেছি, যে পরে ও অফিসে যাওয়ার পরে আবার একই বিচার, আপু আপনি প্লিজ আমাকে যাওয়ার সময় নিয়ে যান, নাহলে ভাইয়া আমার রুমে ঢোকার জন্য জোরাজুরি করে, ভাইয়ারা ধাক্কা আমাকে রুম থেকে বের করতে হয়েছে। তো সেকেন্ড জিনিস আবার হইলো, আমি কিন্তু তখন আমার ফ্যামিলিকে কিছু জানাইনি। এটা কি ওই মানে যে মেয়েটা কমপ্লেন করছিল, সুন্দর যে মেয়েটা, সেটার জন্যই হচ্ছিল? বাকি মেয়েটার ক্ষেত্রে? বাকিটা তো হচ্ছে মাত্র বড় হয়েছে, বাট এতটা Okay. সুন্দর না, একটু বড়। তো সেকেন্ড বারও একই বিচার। তখন ভাই আমার মাথাটা অবভিয়াসলি ক্র্যাক হওয়ার কথা, তার মানে দ্যাট মিনস তুমি এটা ভুল করো নাই, ফার্স্টের বার যেটা তোমার ছিল। ইন্টেনশন ছিল এটা? হ্যাঁ। দেন আমি যখন তাকে ধরলাম, ধরার পরে অ্যাজ ইউজুয়াল আমি তোমাকে অ্যান্সার দিতে বাধ্য না। প্রথমবারের আচরণ সেকেন্ড বারের আচরণ কিন্তু এক না। সে আমাকে সে দিচ্ছে, আমি তোমাকে অ্যান্সার দিতে বাধ্য না। দেন আমি তাকে বলছি তুমি কেন বাধ্য না, তুমি কাজটা করেছো কিনা আমাকে বলো। এরপর ওর সে হয় যে করলে করছি, তুই কি করতে পারবি করগা। এই লাইফে ফার্স্ট আমাকে তুইতে চলে আসলো, করলে করছি তুই কি করতে পারবি করগা, দরকার হলে আমি আরো করবো, ওরা তো কিছু করতে পারি না, তখন এবার কইরে দেখাবো। ও কিন্তু প্রস্তাব দিচ্ছে ভদ্রভাবে, তখন মেয়েটাকে ওই পর্যায়ে যায়নি। তো আমি ভাই আমি কোনোদিন আমার লাইফে তুই তোকারি শুনিনি হাজবেন্ড ওয়াইফদের মধ্যে। আমি যে ফ্যামিলি থেকে আসছি, আমার চোখ দিয়ে পানি পড়তেছে, আমি কাঁদতেছি। তো তারপর থেকে তার বিহেভিয়ার আমার সাথে একটু ডিফারেন্ট হওয়া শুরু করলো। তো এর পরের বার থেকে যখনই বাবার বাড়িতে যেতাম, সহজে যেতাম না, কিলো দিনে দিনে ব্যাক করতাম। তো যখনই বাবার বাড়িতে যাওয়া শুরু করলাম, বড়টাকে সাথে করে নিয়ে গেলাম, কারণ আমি ভাবছি ছোট তো, ওটা তো ছোট, ওটা তো কিছু বলবে না, তাহলে হয়তো এটা সুন্দরী বলে শুধু এটা ক্ষেত্রে এরকম হচ্ছে। কারণ আমি তো কাউকে শেয়ার করিনি যে কারোর কাছ থেকে আসলে বুদ্ধি নিব, কাকে শেয়ার করবো? এটা মান, ইজ্জত, মান, সম্মান, যার সঙ্গে শেয়ার করবেন সেখানে সম্মানের প্রশ্ন। আরেকটা জিনিস আমার হচ্ছিল, আয়নায় দাঁড়িয়ে, এটা যে কত বড় একটা অপমান ভাইয়া, যে একটা পর্যায়ে সে আমাকে মূর্খ বলে গালি দেয়। তুই মূর্খ বলেই তুই কাজের মেয়েদেরকে সামনে দাঁড়িয়ে এটাকে প্রমাণের চিন্তা করতেছিস, তো এটা মেনে নেওয়া উচিত। এই মূর্খ ওয়ার্ডটা আমার খুব মাইন্ডে লাগে। আমি খুব জেদি মেয়ে ছিলাম, আগেই বলেছি। তো আমি আমার বাবার বাসায় আসি, এই ঘটনা যেগুলো চলতেছে, কারণ এগুলো প্রতিদিন বলার কিছু নেই। তো বাসায় এসে আমার বাবাকে বলে আমি পড়াশোনা শুরু করব। অলরেডি তখন বিয়ের 2 বছর। আব্বু আমাকে বলছে যে আব্বু পড়াশোনা করতে দিবে না, কারণ পড়াশোনা করতে দিলে আমি আবার অসুস্থ হয়ে যেতে পারি প্রেশারে। আমি বলছি যে আমি পড়াশোনা করবো, তখন আমি পরীক্ষা দিব না,
আরে সরি ক্লাস করবো না, আমি পরীক্ষা দিব, আব্বুকে তোর ছেলে হয়ে গেছে, তুই সুখে আসছিস, তুই সংসার করতেছিস, তোর পড়াশোনা দেখি দরকার, আমার কথা হচ্ছে না আমি পড়াশোনা করবো। আমাকে মূর্খ বললো কেন? সো একটা সার্টিফিকেট হলো আমার লাগবে, এসএসসি সার্টিফিকেট হলো আমার লাগবে। থ্যাঙ্কস টু হিম, সে আমাকে ওদের মূর্খ বলে গালি দিয়েছিল। থ্যাঙ্কস টু হিম, আসলে থ্যাঙ্কস তাকে। তো আব্বুকে অনেক জোরাজুরি করে আমি আমাদের এলাকার মিরপুর এলাকায় একটা স্কুলে ভর্তি হলাম, যেখানে ক্লাস করা লাগে না, জাস্ট পরীক্ষা দেওয়া লাগে প্রভাবশালীদের, সো প্রবলেম হয় না। বাসায় 2টা টিচার রাখা হলো। তো আমার হাজবেন্ড এসেছিল, তুমি আমার কাছে পারমিশন নিয়েছো, তো খরচ দিবে আমার বাপ, সবকিছু করবে আমার বাবা, তো পারমিশনের তো কোনো দরকারই নেই। বাট ওরকম লেভেলের পর্যন্ত আমি তার সাথে আমি যাই নাই। আমি তাকে বলেছি না দেখো আমি আসলে পড়াশোনা করতে চাচ্ছি, সে যে আসলে আমাকে মূর্খ বলাতে আমি পড়াশোনা করতে চাচ্ছি আমি তাকে বলিনি। আমার যে ছিল আমি এসএসসি কমপ্লিট করবো, সার্টিফিকেট নিবো, তারপর ওকে গিয়ে বলবো তুই আমাকে অমুক টাইম একদিন মূর্খ বলছিলি কাজের মেয়েদের সামনে। তো আমি পাশাপাশি এখন একটু একটু করে পড়ার বাসায় টিচার রাখা হলো, ইংলিশের একটা, ইংলিশ অঙ্ক একটা, আর অ্যাকাউন্টিং এর একটা। খুব স্বাভাবিক হলো একটা মেয়ে এরকম হয়, আমি জানি না, বাট আপনাকে এই প্রশ্নটা করা উচিত হবে কিনা। আপনি যখন আপনার হাজবেন্ড এরকম কাজ করছে, বিশেষ করে এই মেয়েটার সঙ্গে, আপনি কি ওকে জেলাস ফিল করতেন যেহেতু আপনি আয়নার সামনে দাঁড়াতেন? তখনও পর্যন্ত এই বিষয়গুলো না, আমি তো নাচ করতাম, ছেলেদের সাথে তো আমাকে নাচ করতে হইতো, নাচের মেয়ে যেহেতু আমি নাচ করতাম, সো আমার মন মানসিকতা এমনিতেই বড় ছিল, স্কাউট করে আসতাম। তো ছেলেদের সাথে তো আমাদের নাচ করা লাগছে না হাত ধরে, তারা আমাদের কমর ধরতেছে না, তার মানে কি এটা নাকি? আমি একবারই বলেছি আমি যে পরিবেশ থেকে জন্ম নিয়েছি একটু ডিফারেন্ট ছিলাম বলেই তো আসলে এত প্রবলেম। তো আমি পড়াশোনা শুরু করি, ও ওটাতে কোনো বাধা দেয় না, কারণ পরীক্ষাই তো দিতে হবে। আর ও শিওর ছিল আমি তো পাশ করবো না, কারণ যেভাবে পড়াশোনা করতেছি এটা পাশ করা সম্ভব না। ফাইন। আবার আমাকে বলেছিল ইয়ের কথা, ওই যে স্কুলগুলো আছে না, ভোকেশনাল যে স্কুলগুলো হয়, মেবি সপ্তাহে শুক্রবার ক্লাস হয়। তো আমার ভাই তখন বলেছিল তো জামাই গিয়ে বলিস ওই স্কুলে পড়ার থেকে ফেল করা, মানে না পড়াশোনা করে ঘরে বসে থাকা ভালো। ইয়েস, আমার ভাই আর মায়ের ওই সাপোর্টটা তখন অনেক গ্রেট ছিল। তারা চাচ্ছিল আমি পড়াশোনা করে, আব্বু চাচ্ছিল না, অসুস্থ হয়ে যায় যদি। আর আম্মু যেহেতু ওই সময়কারই সে বিয়ে কমপ্লিট করা মহিলা ছিল, সে তো চাইবে ডিগ্রি কমপ্লিট করা, সে তো চাইবে যে আমার তার ছেলে মেয়ে পড়াশোনা করুক। তো আচ্ছা ঠিক আছে, আমি ভর্তি হলাম নর্মাল স্কুলে, হাই স্কুলগুলোতেই, কিন্তু আমি পরীক্ষা দিব না। বাসায় টিচার রাখা হলো 2টা, টিচার আসে পড়ানো হচ্ছে। তো তার এই প্রবলেমগুলো চলছে। তো একটা কাজের মেয়ের বিয়ে হয়ে যায়, আরেকটা কাজের লোক চেঞ্জ হয়, কিন্তু ওই পুরানটা থাকে। আমি একদিন পুরানটারে ও চলেই যাবে, ওই মেয়ে থাকবে না, যে কোনো সময় ভাই আমার গায়ে হাত দিতে পারে, এরকম রিস্কে। তো আমি একদিন একটা দরজা লাগাই, কাজের মেয়েটার পা জড়িয়ে ধরে বলি তোর আমার বোন লাগিস প্লিজ, তোর পা ধরি, কারণ ও চলে যাওয়া মানে হচ্ছে আমার ফুপির কাছে কথাটা চলে যাওয়া, তখন একদম পুরো ফ্যামিলিতে চলে যাবে আউটব্রাস্ট। হ্যাঁ, তখন আমার বাবা মাকে জানে না এগুলা। তোর পা ধরি, তুই আমার জাস্ট এসএসসি কমপ্লিট পর্যন্ত থাক, তাও তুই যাইস না, কারণ আমার ছেলেটাকেও তো ও পালতেছে, আমি দুজন মিলে পালতেছি, তো তুই যাইস না। তো এটা আপনি বুঝবেন না, একটা হাজবেন্ডের অপরাধে একটা বউকে যখন আরেকজনের পা ধরতে হয়, কাউকে বলিস না। এবং আমার মধ্যে এটাও ভয় হচ্ছিল, আপনারা প্রশ্ন করতে পারেন যে কাজের মেয়েটাকে চেঞ্জ করলাম না কেন, এরপরে কাজের মেয়েটা যদি তাকে না দিয়ে দেয় তখন আমি কি করবো? ওটা যদি খারাপ হয়, এটা তো ভালো ছিল বলি আমাকে বিচার দিচ্ছে, সে আটকে রাখছে। আমাকে তো কাজের মেয়ে লাগবেই ভাই, এত বড় অ্যাপার্টমেন্ট আমি সামাল দিতে পারবো না, যে স্ট্যাটাসে যেটা। কিন্তু ওই মেয়ে যদি ওকে দিয়ে দেয়, ওই মেয়ে যদি আমাকে সে বিচার না দেয়, অনেক কাজের লোক আছে তাদের ক্যারেক্টারিস্টিকের প্রবলেম আছে। আমি সবাই কাজের লোক মানি যে খারাপ হবে তা কিন্তু না, আমি হ্যাটস অফ দিই ওই মেয়েটাকে, যে মেয়েটাকে আসলেই আমার বোনের মতো করে আমার পাশে ছিল। তো আমি ওর পা ধরি, ওই সময়টা আসলে একটা মেয়ে যে কত ছোট হয় আমি আপনাকে বলতে, একটা স্ত্রী একটা ওয়াইফ জানে তার হাজবেন্ডের মান ইজ্জত রাখতে গিয়েও তাকে কত কিছু করতে হয়। একটা হাজবেন্ড, আপনারা যারা বাইরে থাকেন তারা মনে করেন কি আপনার ঘরের বউরা কি আর করতেছে, ঘরে বসে আছে, খাওয়া দাওয়া করতেছে, রান্নাবান্না করতেছে, টিভি সিরিয়াল দেখতেছে, ওদের তো আর কোনো কাজ নেই। প্রতিনিয়ত আপনাদের মান সম্মান আসলে আমরা বহন করে চলি। তো আমার কথা হচ্ছে যে ওকে বিদায় করা মানে এটা। তো এভাবে চলতেই থাকে। তখনই যখন এরকম বারবার করে তখন আমি আসলে বুঝতে পারি ওর ক্যারেক্টারিস্টিক এই প্রবলেম, নট ও ভুল করছে। সো দ্যাট মিনস ওর যে প্রেজেন্টাররা আছে আসলে বলেন আপনারা আমাদের কি খারাপ করেন, বউরা খারাপ হয় না, হাজবেন্ডের বউদেরকে খারাপ করেন, সন্দেহ করতে বাধ্য করেন। তাইলে কি কিছু আছে? কিন্তু আমি কখনো ওকে জিজ্ঞাসা করতাম না, ঝামেলা করতাম না। তো আমি এরকম শুটিং গুলাতে প্রায় যাওয়া শুরু, আগ্রহ দেখা, মানে সন্দেহটা তৈরি হলো আপনার এবং আপনি আজকে তো মিডিয়ার একদম 12টা বাজিয়ে দিবেন আপনি, আমার চিন্তা মনে হচ্ছে। ওকে, বাট স্টোরি উই রেসপেক্ট দ্য গ্রাউন্ড, জীবন গল্প। এখানে প্রত্যেকটা মানুষ, আমি খুব দ্ব্যর্থহীন কণ্ঠে বলি, একজন ভিক্ষুক থেকে শুরু করে সমাজের একেবারে উচ্চতলার মানুষ, সবার জন্য এখানে জায়গা আছে। প্রত্যেকের গল্পই গল্প, সেটা সমাজের যে জায়গাটাকে আঙ্গুল করুক না কেন, বাট এসেন্স অফ দ্য স্টোরি আমরা নেবার চেষ্টা করবো। এখানে মিডিয়া কিংবা প্রডিউসার কিংবা সে অনেক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, এই বিষয়গুলোকে আমরা দেখার না চেষ্টা করি, বরং আমরা গল্পের জায়গাটাকে বোঝার চেষ্টা করি যে আসলে কি কারণে সংসারটা
কি অবস্থায় চলে গেল। হ্যাঁ, এই জায়গাটাকে দেখার চেষ্টা করি। যে কোনো মানুষের জীবনেই হতে পারে, হয়তো মিডিয়াতে কাজ করছেন বলেই হয়তো বিষয়টা বেশি ফ্ল্যাশ হয়। যে কোনো মানুষই তার লেভেল থেকে খারাপ হতে পারেন, সুতরাং আমরা বিষয়টা কিভাবে না দেখি। ওকে, তো এখন আমার ইয়েটা বাড়তে থাকে, সেই তুলনায় কিন্তু আমার মানসিক প্রবলেমগুলো বাড়তে থাকে, সন্দেহ হতে থাকে, ওই কনভার্সন আমি ডিসঅর্ডার। তাকে তো আর এগুলো বলছি না যে আমি তোমাকে সন্দেহ করছি প্রেজেন্টারদেরকে দিয়ে, আমি অনেক মানে বুদ্ধির সাথে এগুলো হ্যান্ডেল করতাম। তো আমি তো চলো তোমার শুটিং এ যাই, আমিও শুটিং এ যেতাম। কিসের শুটিং করতো? প্রোগ্রামগুলোতে, বিভিন্ন প্রোগ্রাম হয় না ঈদ উপলক্ষে, বিভিন্ন যে সাপ্তাহিক প্রোগ্রামগুলো আপনারা টিভিতে দেখেন, আচ্ছা আচ্ছা, আমি নামগুলো না বলি, তো এই টাইপের প্রোগ্রামগুলোতে শুটিং করতে, শুটিং হয় না বিভিন্ন হাউসে হয়, যে হাউস থাকে না, তো তখন ভাইয়া একটা বাসা কাজের মেয়ে ছাড়া না, সে এত সুন্দর সুন্দর প্রেজেন্টার থেকে ছেড়ে দেয়, এটা আপনার খুব স্বাভাবিক, আপনি সন্দেহটা করতেই পারি আমি। ওকে ফাইন, হ্যাঁ, তো আমি শুটিং গুলাতে যাওয়া শুরু করি, এই ওর ফোন ভিতরে ভিতরে লুকায় লুকায় সার্চ করা শুরু করি। অলরেডি বিয়ের কিন্তু 3 বছর পার হয়ে গিয়েছে। তো একটা সময়ে আমার এসএসসি চলে আসে, আমি অনেক প্রেশারে থাকি, আর অলরেডি কিন্তু আমার ঘুমের ওষুধের ডোজ বাড়তেই থাকে, ডাক্তারদের কাছে রেগুলার যাই, মানসিক টেনশন। মোহিত কামাল স্যার ওষুধ বাড়াতে থাকে ডোজ, উনি আমার হাজবেন্ডকে নিয়ে আসতে বলেন, বাট আমার হাজবেন্ড সো কল তার সে জেনে যাবে আমি তার ওয়াইফ, এই কারণে সে যায় না। মোহিত কামাল আগে থেকে তাকে শুনে বলে সে যায় না। তো মোহিত কামাল স্যার খুব মজা করে একটা আছে, যেটা আমি আসলে প্রত্যেকটা মানসিক রোগীর জন্য দিতে চাই, যে আসলে যে সমস্ত পালছি আমি, তো তো যখন রেজাল্টটা আসে, ওই আমাকে ফোন দিয়ে বলে যে এটা কি আসলেই তোমার রোল নাম্বার। ও শকড থাকে, তখন আমি বলি যে হ্যাঁ আমার নাম এই রোল নাম্বার। তুমি তো অনেক ভালো করছো, কারণ ওরা ধরে নিয়েছিল আমি ফেল করবো। তো এভাবে এসএসসি কমপ্লিট করি। আমি ইন্টারে ভর্তি হই একটা কলেজে। আমার ছেলেকেও স্কুলে ভর্তি করা, একটা ইংলিশ মিডিয়ামে, ধানমন্ডির, আমি নামটা না উল্লেখ করতে চাচ্ছি। তো এরকম ও আমার ছেলের কখনো কোনো ডাক্তারের কাছে বলেন, টিকা দেওয়া বলেন, কোনো কিছুতে কিন্তু ও যায় না। আমি কাজের মেয়েদেরকে নিয়ে বা আমার মাকে নিয়ে যাচ্ছি, ওকে জাস্ট শুধু ফার্স্ট মানে স্কুলে ভাইবা হওয়ার দিন যাওয়া লাগে প্যারেন্টসদেরকে ইংলিশ মিডিয়ামে। তো বেসিক্যালি আসলে বাচ্চাদের হয় না, এই ভাইবাটা আমাদের বাপ মাদেরই হয়। হ্যাঁ, তো আমি যাই, ও যায়, ওই একদিনই শেষ। তো সে তো সকালে যায়, রাতে তার আসার কোনো ঠিক ঠিকানা নাই। তো হঠাৎ তার যে প্রেজেন্টারটা থাকে, একটা মেয়ে, এরকম রাত বিরাত তাকে ফোন দিতে থাকে। আচ্ছা, প্রেজেন্টারদের রাতে 1-2-র সময় কি কাজ? এবং আমি হঠাৎ করে খেয়াল করি যে এই একটা নাম্বার, যে আমাকে বলতেছে সে প্রেজেন্টার রাইট, বাট আসলে নাম্বারটা সেভ করা না। কারণ ওর প্রত্যেকটা নাম্বার সেভ করা থাকে প্রেজেন্টারদের, নাম্বারটা সেভ করা না। তো দেন আমি নাম্বারটা বের করি, এবং আমি যে নাচ করতাম, মেয়েটা হচ্ছে ওই একটা ভাইয়ার সাথে আগে নাচ করতো অনেক আগে। আমি মেয়েটাকে চিনতাম, যে নামটা সে বলছে এখন বর্তমান প্রেজেন্টার তার, কিন্তু নাচ করতো। তা আমি বুদ্ধি করে ওই ভাইয়াটাকে ফোন দিই যে ভাইয়া তুমি না বলেছিলে আমার হাজবেন্ডের সাথে যে কাজ করছে, নাচ করতো, তো ওর ফোন নাম্বারটা আমাকে একটু কালেক্ট করে দিতে পারবা? আমি আসলে নাম্বারটা মিলাবো। পরে দেখলাম যে রাইট, ভাইয়া নাম্বারটা দেওয়ার পরে দেখলাম এই মেয়ে ওই মেয়ে, কিন্তু ও প্রেজেন্টার বলতেছে অন্য একটা মেয়ের নাম, এই মেয়ের নাম বলছে না। ও তো 2-3টা প্রোগ্রাম হতো সাপ্তাহিক, তো এই মেয়ে ওই মেয়ে না, নতুন মেয়েটা না। তো রাতে 2-3টা বাজে কিসের প্রেজেন্টার? দেন আমি তার সাথে রাগারাগি করি একদিন, যে রাত 12টার পরে তুমি যখন যখনই বাসায় ঢুকো, রাত 2-3টা বাজে তুমি যখন অফিসে থাকতেছো তখন ফোন ধরো, কিন্তু বাসায় ঢুকার পর সেটা রাত 12টা হয়ে যায়, তুমি আর ফোন পিক করতে পারবে না। ওকে ফাইন। হঠাৎ করে একদিন ঘুম ভাঙে দেখি সে পাশে নেই। তো আমি উঠে গিয়ে দেখি যে সে আমার গেস্ট বেডরুমের বারান্দাতে গিয়ে একটা কারোর সাথে ফোনে কথা বলছে। আমি চুপ করে পিছনে গিয়ে দাঁড়াই, তো সে কথা বলছে, আমি কথাগুলো না বলি কি বলছে, তারা রোমান্টিক কথাবার্তা বলছে। আমি পিছনে দাঁড়িয়ে চুপ করে দাঁড়িয়ে আছি, যেন সে ফিরলে আমাকে দেখে। নট আমি লুকিয়ে শুনছি, কিন্তু আমিও মুখামুখি দাঁড়ানো, কিন্তু ও তো গ্রিল ধরে আকাশের দিকে তাকিয়ে আকাশ বাতাস নিয়ে কথা বলছে, তার তো আর পিছনে দেখার দরকার নেই, তাই না? তো আমি দাঁড়িয়ে আছি, তো সে যে কথাটা বলাটা বন্ধ করে পিছনে ফিরেছে, ফিরে আমাকে সে দেখার পর আমাকে বলছে তুমি এখানে। তখন আমি হাসতে হাসতে ততদিন আসলে আমার আর কিছু নাই, তার প্রতি প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা, সবচেয়ে বড় একটা ওয়াইফের হাজবেন্ডের প্রতি, সেটা হচ্ছে আপনারা বলেন কি আমি জানি না, ট্রাস্ট। সেকেন্ড হচ্ছে শ্রদ্ধা বোধটা থাকতে হয়, তাহলে সেখানে ভালোবাসা থাকে না। তো আমি যদি সে 10 বছরের বড় হোক আর আমার সেম এজই হোক আমার হাজবেন্ড, আমি যদি তাকে শ্রদ্ধাই না করি, ততদিনে তার ভিতরে তার জন্য আমার সম্মান, প্রেম, ভালোবাসা আর কিছু নেই। তখন আমি আমার ফ্যামিলিকে কিছু জানাইনি। তো আমি যখন সে পাল্টা ঘোরার পর আমাকে দেখে, আমি একটা হাসি দিয়ে তাকে বলি শেষ, চলো ঘুমাতে যাই, বলে আমি সোজা ঘুমাতে চলে যাই। গিয়ে আমি বালিশ চাপা দিয়ে ভাই কিভাবে কান্না করেছি আমি জানি।
আজকে কথাগুলো বলতে গিয়ে আমার খারাপ লাগছে না, আমি হাসছি, কারণ আমি জানি আমি যেহেতু একটা মানসিক রোগী অসুস্থ ছিলাম, কোনো ফ্রেন্ড ছিল না, আমি বিষয়গুলো একা একা কিভাবে ভিতরে ডিল করেছি। এটা তো ও জানতো, ও জানতো। ওর কথা হচ্ছে স্বাভাবিক না, আমি যদি একবার মেনে নিয়েছি, ওর তো নিজের থেকে একটা ভয় থাকা উচিত ছিল। আমি মানে প্রত্যেকটা মানুষ কিন্তু তার নিজের জায়গা থেকে জাজ করে, তো আমি যেটা জাজ করছি এখন কি বলবো না সেটা ঠিক আছে, আপনার জায়গা থেকে আপনি ভেবেই বলবেন, ঠিক আছে, কিন্তু ওর জায়গা থেকে একটা ভয় পাওয়াটা স্বাভাবিক ছিল। ভয় পাওয়াটা স্বাভাবিক জায়গাটা নাম্বার 1, যে ও আপনাকে বিয়ে করেছে এবং সেটা হচ্ছে আপনার ফ্যামিলি যে স্ট্যাটাসটা, এটা ওর স্ট্যাটাসের চাইতেও ভয়ঙ্কর রকমের পাওয়ারফুল একটা স্ট্যাটাস। নাম্বার 2, সেটা হচ্ছে যে ও তো আপনাকে সবকিছু জেনে জেনে বিয়ে করেছে। কনভার্সন ডিসঅর্ডার ইটস এ মারাত্মক রকমের ডিসঅর্ডার। তো সুতরাং এই অবস্থা থেকে আপনাকে যদি মানসিক চাপের মধ্যে রাখে, ও তো নিজেও একটা বিপদে পড়বে। ওর তো কিছু যায় আসে না ভাইয়া, কারণ আলটিমেটলি আমাদের ফ্যামিলিতে ডিভোর্স বার্তা নাই, সো সেকেন্ড বিয়ার হচ্ছে না। আর আমার বাবা আমাকে সুখী করার জন্য যা, আমার সুখ হচ্ছে ও, এটা ওর ধারণা, সো আমাকে হ্যাপি করার জন্য এগুলো সেও জানতো এবং এগুলো সে সুযোগ হিসেবে নিচ্ছিল। হ্যাঁ, কারণ আমি তো কাঁদছিলাম, আমি ওর পা ধরতাম, পা ধরে কান্না করতাম যে প্লিজ ব্যাক করো আমার লাইফ। সো দিস ইজ অ্যানাদার পয়েন্ট, প্রিয় শ্রোতা। এতক্ষণ পরে আমার কথা বলার জায়গা তৈরি হয়েছে। ইনফ্যাক্ট আমি এতক্ষণ ধরে শুনছিলাম, একটা মানুষ যদি ভুল করে এবং সেই ভুল করা অবস্থায় আপনি বুঝতে পারছেন যে মানুষটাকে আপনি অনেক লাভ করেন, এবং আপনি যদি তার উইকনেসটা শো করেন, আপনার উইকনেসটা, লাভের উইকনেসটা, তাহলে আপনি গেছেন। মূল কথা হচ্ছে যে সে আরো বেশি খারাপ করতে থাকবে এবং আপনার কিছু বলার থাকবে। সে তো ওই একটা পার্সনই ছিল না যে কিনা আমাকে ফার্স্ট বুঝতে পারতো বলে আমার ধারণা ছিল, ও তো ওই পার্সনটাই ছিল। সো আপনি যেটা করছিলেন যে কোনো ভাবে হোক না কেন তাকে ফেরানোর চেষ্টা করছিলাম। ওকে ফাইন। ও তো একটা মানুষের প্রতি, একটা মেয়ের প্রতি এরকম ছিল না। আমি বললামই তো আমি শুরুতে যে আমি বুঝিয়ে গিয়েছিলাম ততদিনে যে ওর ক্যারেক্টারিস্টিকের প্রবলেম। ফাইন। আপনি যে রেসপেক্টেড যে সাইকিয়াট্রিস্টের কথা বলেছেন, ওনার সাথে কি বিষয়গুলো ডিসকাস করতে? উনি বলেছিল ওকে সহকারে নিয়ে আসতে, বাট ও তো যাবে না। ওকে, ইটস ওয়ান কাইন্ড অফ মেন্টাল ডিসঅর্ডার অলসো, কজ আমরা যতদূর জানি যে এটা সাইকিয়াট্রিকের ভাষায় যে কোনো একটা মানুষ যদি একটা মানসিক সমস্যা বলেছিল যে কাউন্সিলিং এর দরকার আছে, ওর দরকার আছে বলেছিল, বাট সে তো যাবে না। হ্যাঁ, ও একজন এত বড় স্বনামধন্য প্রফেসর, ভাই ও কি যেতে পারে বলেন? ওকে ফাইন। আমাদের দেশে এই একটা বড় সমস্যা, মানসিক সমস্যা আছে নিজের, এটা মনে করি না আমরা। হ্যাঁ, এবং এটার যে একটা ট্রিটমেন্ট হতে পারে, এটা আমরা রোগ, জ্বরের মতো, অসুখের মতো, একটা ফোড়ার মতো, এটা আমরা বুঝি না। আমরা ভাবি যে অনেক বড় পাপ, শিট, ওর মানসিক রোগ, মানে পাগল, ও তো সব গেছে, ও সব চলে গেল, এই টাইপের কিছু। তো এরকম কথা বলছে, আমি যেন চলে আসছি এই কথাটা বলে। তো তখন আমি আমার ফ্যামিলিকে জানাই। পরের দিন সকালে আমি রাগ করে বাবার বাড়িতে চলে আসা, এই আমি আমার ফ্যামিলিকে জানাই। বাবা মানে বাচ্চার বয়স কত তখন? বাচ্চার বয়স তখন অলরেডি 3.5 বছরের উপরে। আমি ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছি প্লেতে, ধানমন্ডিরই একটা ভালো বড় পরিচিত একটা ইংলিশ মিডিয়ামে। তো বাচ্চাকে নিয়ে আমি রাগ করে বাবার বাড়িতে চলে আসে। দেন এই প্রথম বলি যে গত 3 বছরে 3.5 বছরে আমার লাইফে কি কি হয়েছে। কাকে বলেন? বাবা মাকে। ওকে। আমার মা কান্নাকাটি, আমার বাবা চুপ, আমাকে যেতে দিবে না, অ্যাজ ইউজুয়াল যেটা আটকাইছে। আপনি জানতেন পরিণতিটা কি হবে, কারণ এটা বলার পর আপনার বাবা নিশ্চয়ই ওর কাছে যেতে দিবে না, এটাই স্বাভাবিক। হ্যাঁ, তো আবার অ্যাজ ইউজুয়াল সে আসছে ঘরে, ঘরোয়া মিটিং হয়েছিল, তো আসলে বলার কিছু নেই ভাই, ঘরোয়া মিটিং হয়েছে, মাপ চেয়েছে, আমি আর করবো না, ভুল হয়ে গেছে, সবার সামনে গেল। হ্যাঁ, আমার দুলাভাই বোন টোন সবার সামনে আমাকে আবার নিয়ে গেল, এই কথা বলে আর করবে না সে। তো মানিজ্যতের প্রশ্ন না, এইরকম একটা সিরিয়াস ইস্যু। ওটা আমি অলরেডি 3.5 বছর পরে বলেছি ফ্যামিলিকে। ভাইয়া, অন্য মেয়েরা তো নাকি শুই পড়লো বাবা বাড়িতে বলে দেয়, আমি তাও করিনি। অনেক মেয়ে আছে, আপনি অনেক চেষ্টা করেছেন অফকোর্স, এবং আপনার জায়গা থেকে চেষ্টা করাটা এটা অস্বাভাবিক ছিল। হ্যাঁ, তো হচ্ছে কিন্তু আমার বাবার কথা ছিল মানসিক প্রবলেম, তো ওষুধের ডোজ বাড়ছে কিনা। ততদিনে আমি অলরেডি 25 mg ঘুমের ওষুধ খাই। 25 mg ইজ হিউজ। আপনি একটা খেলে 3 দিন 4 দিন উঠতে পারবেন। আমি জানি 25 mg একটা সাধারণ মানুষের জন্য অনেক বেশি। একটা করে রাতে আমার খেতে হয়, আমি ঘুম হয় না আমার, ওর টেনশনে, ওর কি হলো সন্দেহ থাকতো রাত্রে লেট হইলে আর কান্নাকার সাথে আছে। তখন যে আমি আপনাদের প্রোগ্রামগুলো শুনতাম বিভিন্ন